আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি এমএস ওয়ার্ড। একদম নতুন যারা এমএস ওয়ার্ডের কিছুই পারেন না তাদের জন্যই আজকের আমার এই ভিডিও। যারা নতুন তাদের জন্য শুরু করছি, তো চলুন শুরু করি। শুরুতেই আমি এমএস ওয়ার্ডের অ্যাপ্লিকেশনটি ওপেন করব। আমি চলে যাব এখান থেকে একদম সার্চ অপশনে, এখানে চলে গেলাম। যাওয়ার পর আমি এখানে ওয়ার্ড লিখব। ওয়ার্ড লেখার সাথে সাথে আমার সামনে এরকম অ্যাপ্লিকেশনটি চলে আসলো ওয়ার্ডের। আমি এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আর আমি শুরুতে এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখানে ক্লিক করে দেব। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমার সামনে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চলে আসলো, যে ওয়ার্ড ফাইল চলে আসছে, যেখানে আমি টাইপ করতে পারবো। তো শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। আমরা যে বিষয়গুলো আছে শিখব সেগুলো হচ্ছে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেলিং, রিভিউ, ভিউ, অ্যাডিংস, হেল্প, অ্যাক্রোবেট। তো আমাদের এখানে সবগুলো লাগবে না, যেহেতু আমরা একদমই নতুন এবং বেসিক থেকে শুরু করব। সেখানে যেগুলো অ্যাডভান্স লেভেলে সেগুলো আমাদের দরকার নেই, যেগুলো হলে আমাদের কাজ চলবে সেগুলো আমরা শিখব। তো শুরুতেই আমি আজকে যে কাজটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে হোম। আর হোমের আন্ডারে কিন্তু আবার অনেকগুলো কাজ রয়েছে। এটাকেও আবার 5টি ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে ক্লিপবোর্ড, তারপর হচ্ছে ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এডিটিং। তো আমরা যে কাজটা দিয়ে শুরু করব সেটি হচ্ছে ফন্ট। ফন্ট হচ্ছে এমএস ওয়ার্ডের খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট, যেখানে আপনি টাইপ করার জন্য অনেকগুলো বিষয় এখানে চলে আসবে, এবং এই বিষয়টা জানলে আপনার অর্ধেক জানা হয়ে যাবে, বাকিগুলো হচ্ছে পরে। তো শুরুতেই আমি একদম ফন্ট দিয়ে শুরু করতে যাচ্ছি। হোমে যখন ক্লিক করে দেব তখন হোম থেকে এই ফন্টে চলে আসবো। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা এরোচনে রয়েছে, এটা হচ্ছে ফন্ট। ফন্ট মানে হচ্ছে ফন্ট স্টাইল বা লেখার স্টাইল বা লেখার ডিজাইন। তো আমরা যদি লেখাগুলোকে বিভিন্ন ডিজাইনে লিখতে চাই, এই ফন্ট চেঞ্জ করে করে কিন্তু আমরা লিখতে পারবো। আমি এখানে এরোতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে। আর এখানে যে ডিজাইনগুলো দেওয়া আছে প্রত্যেকটা ডিজাইন দিয়ে কিন্তু আমি ইংলিশ বা বাংলা টাইপ করতে পারি। তো এই ডিজাইনগুলো বা এই কাজগুলো করার জন্য শুরুতে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে কিছু টাইপ করে নিতে হবে। আমি কিছু টাইপ করে নিচ্ছি। তো আমি এখানে টাইপ করে নিলাম। দেখতে পাচ্ছেন যে এখানে কিছু লেখা আমি আগেই টাইপ করা ছিল, সেগুলো এখানে নিয়ে আসছি। তো আপনি এখানে টাইপ করে নিতে পারেন। আর শেখানোর জন্য আমি এখানে আগেই রেডি করে রেখেছি লেখাগুলো। তো শুরুতেই আমি যে কাজটা করব সেটা হচ্ছে এমএস ওয়ার্ডের গুরুত্বপূর্ণ যে পার্ট সেটা হচ্ছে ফন্ট যে স্টাইলগুলো রয়েছে সেগুলো অ্যাপ্লাই করব। তো এখানে আসলে আমি এমএস ওয়ার্ড বাংলা টিউটোরিয়াল 2021 লিখেছি। আপনি চাইলে যা ইচ্ছা তাই লিখতে পারেন। তো লেখার পর যে কাজটা আমি শুরু করব শুরুতেই সেটা হচ্ছে প্রথমে এই লেখাটাকে আমি সিলেক্ট করে দেব। এই কাজগুলো শুরু করার জন্য আমাকে সিলেক্ট করতে হবে, কারণ প্রত্যেকটা কাজ শুরু করতে গেলে সিলেক্ট করতে হবে, না হলে কিন্তু আমি যা করতে চাইবো সেটা অ্যাপ্লাই হবে না। তো সিলেক্ট আমি কয়েকভাবেই করতে পারি। প্রথমত আমি আমার মাউসের যে বাম পাশ বা বাম বাটন রয়েছে সেটাতে ক্লিক করে এখানে চাপ দিয়ে ধরে এই যে ক্লিক করে টান দেব, তাহলে কিন্তু লেখাটা সিলেক্ট হয়ে যাবে। আমি চাইলে এই পাশে বাম পাশ থেকে ডান পাশে টান দিতে পারি, আবার বাম পাশ থেকে ডান পাশে টান দিতে পারি চাপ দিয়ে ধরে, মাউসের বাম পাশে চাপ দিয়ে ধরে। তো লেখা কিন্তু আমার সিলেক্ট হয়ে গেল। তো এই লেখাটা আমি একটু বড় করব, আর বড় করার জন্য ফন্ট সাইজে আমি ক্লিক করব, কারণ লেখাটা আপনাদেরকে বোঝানোর জন্য একটু বড় করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন সাইজ, এই ফন্টের পরে রয়েছে ফন্ট সাইজ। আমি একটু বড় করে নিই। এখানে এই যে এর জন্যতে যখন আমি ক্লিক করব তখন ফন্ট সাইজ দেখাবে, এবং এখানে ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 8, 9, 10, 11, 12 এভাবে দেওয়া আছে। তো এখন যে লেখাটা আমার এখানে দেওয়া আছে সেটা হচ্ছে 11 সাইজ। আমি এটাকে যদি বড় করি 12, 14, 16, 18, 20, 22 এইভাবে 36-এ যদি যাই, লেখাটা কিন্তু অনেক বড় হয়ে গেল। আমি 36 দিলাম। দেওয়ার পর এখন কিন্তু লেখাটা আমার সামনে খুব চমৎকারভাবে ফুটে উঠছে এবং আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছি, নিশ্চয়ই আপনারাও দেখতে পাচ্ছেন। তো এই লেখাটাকে আমি নিয়ে কিছু কাজ করব। এই কাজ করার জন্য প্রত্যেকবারই কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমি আবারও সিলেক্ট করে নিচ্ছি। পুরো লেখাটাকে সিলেক্ট করার পর আমি চাচ্ছি যে এই ফন্ট যে স্টাইল লেখা আছে সেটা চেঞ্জ করতে। তো এই লেখাটাকে যখন আমি ফন্ট স্টাইল চেঞ্জ করব, আমি চলে যাব এরোচনেতে গিয়ে দেখেন এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে। আমি যদি এই বারে চাপ দিয়ে নিচে যাই, প্রত্যেকটা ফন্ট আমি দেখতে পারবো এবং দেখে দেখে আমি সিলেক্ট করতে পারবো। তো আমি এই মাউস দিয়ে যে লেখাটার উপরে যখন এটা সিলেক্ট করা থাকবে, যে লেখাটার উপরে বা যে ডিজাইনটার উপরে আমি ক্লিক করব, আমার লেখাটা কিন্তু সেভাবেই চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমি এখান থেকে প্রত্যেকটা ডিজাইন ধরে ধরে চেঞ্জ করতে পারি।
এই যে আমি নিচের দিকে যাব, আমি যে ডিজাইনটা দিতে চাই সেই ডিজাইনটা কিন্তু হয়ে যাবে। আর একটা কথা বললাম, সেটা হচ্ছে রেগুলার যে ফন্ট স্টাইল সেটা হচ্ছে টাইমস নিউ রোমান। এটা হচ্ছে কম্পিউটারের যে টাইপ করার ন্যাচারাল যে একটা ফন্ট বা সবাই যে এটার মাধ্যমে লেখালেখি করে সেটা হচ্ছে টাইমস নিউ রোমান। এরপরে আপনি যদি চান সেই ফন্টগুলো চেঞ্জ করতে পারেন। তো এখানে আমি চেঞ্জ করার জন্য আমি এখানে নিচে একটা লেখা লিখে নিচ্ছি, আমি বাংলাদেশ লিখে নিচ্ছি। আমি বাংলাদেশ লিখে নিলাম, লেখার পর আমি লেখাটাকে আবার সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে ফন্ট স্টাইল চেঞ্জ করব। আমি যদি এটা দেই দেখেন কেমন হয়ে যাচ্ছে, এটা দেই। তো এখান থেকে আমি কিন্তু যে কোনো স্টাইল দিতে পারি, আমি লেখাটার উপর নিলে কিন্তু স্টাইলগুলো এখানে শো করবে। এটা দিতে পারি, এটা দিতে পারি, এটা আমি যদি এটা দিয়ে দিলাম, দেওয়ার পর মনে হচ্ছে লেখাটা খুবই চমৎকার। আমি আরেকটু বড় করে নিচ্ছি। বড় করার জন্য লেখাটাকে আমাকে সিলেক্ট করতে হবে। দেওয়ার পর এখান থেকে 36 দেওয়া আছে, আমি যদি এখানে 48 দিয়ে দিই আরো বড় হয়ে গেল। আচ্ছা, এখন বড় করার জন্য ফন্ট সাইজ বড় করার জন্য আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে আমি লেখাটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে এই যে ফন্ট সাইজের পর এখানে তো সংখ্যা দেখে দেখে আমি বড় করতে পারি। আর এখানে রয়েছে একটা ডান পাশে দেখেন ইনক্রিজ ফন্ট সাইজ, এটা হচ্ছে চাপ দিলে, এখানে চাপ দিলে লেখাটা অটোমেটিক বড় হতে থাকবে। আর এটা হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ, আমি যখন চাপ দেবো লেখাটা ছোট হতে থাকবে। আমি এখানে চাপ দিই, এই যে চাপ দিচ্ছি লেখাটা ছোট হচ্ছে, আবার যখন এখানে চাপ দেবো লেখাটা কিন্তু বড় হচ্ছে এবং এখানে সাইজটা কিন্তু দেখাচ্ছে। আমি এই সাইজটা রাখলাম, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, প্রথমে হচ্ছে এখানে ফন্ট স্টাইল, এটাতে আমি ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি এবং এখান থেকে ফন্ট সাইজ দেব। যদি চাই যেখানে ক্লিক করে করে তখন এই যে ইনক্রিজ ফন্ট সাইজ, তারপরে ডিক্রিজ ফন্ট সাইজ, এটা দিয়ে কিন্তু লেখাটা আমি ছোট বড় করতে পারি, ঠিক আছে। তো এখন যেটা দেখব, তো আমরা আশা করি এই 1 2 3 4টা বিষয় আমরা শিখে গেলাম, এটা পারবো। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা লেখা রয়েছে, এটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি এবং এটাকে আরেকটু বড় করে নিই কাজের সুবিধার জন্য। আমি এখান থেকে ইনক্রিজ ফন্ট সাইজে ক্লিক করে দিয়ে লেখাটাকে বড় করে নিলাম, ঠিক আছে। বড় করার পর এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এখানে কিন্তু প্রত্যেকটা বিষয়ের উপর আপনি যখন মাউসটা নেবেন তখন কোনটার নাম কি সেটা এখানে দেখাবে। তো আমরা এখন এটা করব হচ্ছে বোল্ড, তারপর হচ্ছে ইটালিক, আন্ডারলাইন। বোল্ড হচ্ছে আপনি যদি চান এই যে এই লেখাটা নর্মাল ভাবে দেওয়া আছে, আমি চাচ্ছি যে এই লেখাটাকে একটু হাইলাইট করার জন্য। বোল্ড মানে হচ্ছে একটু মোটা মোটা হওয়া, লেখাটা সাইজ বড় হওয়া না, লেখাটা একটু মোটা হয়ে যাবে। এখন যেভাবে আছে এটা ডাবল হয়ে যাবে। তো আমি ক্লিক করি, তাহলে বুঝতে পারবেন। আমি লেখাটাকে সিলেক্ট করে নিচ্ছি। প্রত্যেকটা কাজের আগে অবশ্যই আপনাকে সিলেক্ট করে নিতে হবে যতটুকু করতে চান। তো আমি এতটুকু করতে চাই, সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে বোল্ড, এই বোল্ডে ক্লিক করব, দেখেন লেখাটা কিন্তু মোটা হয়ে গেল, ঠিক আছে। আমি যদি আরেকটু অন্য একটা লেখার মধ্যে এটা অ্যাপ্লাই করি তাহলে আপনি সহজে বুঝতে পারবেন। এই লেখাটাকে আমি তো আমি নিচের লেখাটাকে বোল্ড করে দিলাম। এখন দুইটার পার্থক্য বোঝানোর জন্য আমি এই লেখাটাকে আবার সিলেক্ট করে দিচ্ছি, নিচেরটাকে সিলেক্ট করে এই যে বোল্ড যে অপশনটা রয়েছে এটা কিন্তু এখন ক্লিক করা, দেখেন একটা ক্লিক হয়ে আছে, বোঝাই যাচ্ছে। তো এখানে যদি আমি ক্লিকটা উঠাই দিই, আমি ক্লিক করে দিলাম, দেখেন এই বোল্ডটা কিন্তু চলে গেল। তো এখন দেখেন দুইটার মধ্যে পার্থক্য, এটা হচ্ছে বোল্ড করা, এটা হচ্ছে বোল্ড ছাড়া, নর্মাল যে স্টাইল রয়েছে সেটা, এটা হচ্ছে বোল্ড। তারপর কি রয়েছে, এখানে রয়েছে ইটালিক। ইটালিক মানে হচ্ছে লেখাটা একটু বাঁকা স্টাইল। আমি লেখাটা একটু সিলেক্ট করে দিচ্ছি, দেওয়ার পর আমি যখন এখানে এই ইটালিকে ক্লিক করব, আপনারা এখানে খেয়াল করবেন লেখাটা একটু বাঁকা হবে, বাঁকা হবে। এটা হচ্ছে একটা স্টাইল ইটালিক। আমি এখানে ক্লিক করে দিলাম, দেখেন লেখাটা একটু বাঁকা। আমি এখানে ক্লিক করি, দেখেন একটু সোজা, আবার ইটালিক, বাঁকা। এবং আমি চাচ্ছি যে ইটালিক যদি দিতে চাই তো অবশ্যই আপনি দিয়ে রাখবেন, আর না দিতে চাইলে তো নাই। বোল্ড দিতে চাইলে বোল্ড দিয়ে রাখবেন, যে লেখাগুলো আপনার হাইলাইট করার প্রয়োজন সেটাকে আপনি বোল্ড করে দেবেন। তারপর এখানে রয়েছে আন্ডারলাইন। আপনি যদি চান যে এই লেখাটার মধ্যে আন্ডারলাইন করতে, যে এই লেখাটাকে আমি বোল্ড করেছি আরও হাইলাইট করতে চাই, তখন এটা নিচে আমি আন্ডারলাইন দেবো। আন্ডারলাইন কীভাবে দেবো, এই যে ইউতে যখন আমি ক্লিক করে দেবো, দেখেন এই লেখার নিচে কিন্তু একটা আন্ডারলাইন হয়ে গেল, খুব চমৎকারভাবে একটা আন্ডারলাইন হয়ে গেল। এভাবে আমি প্রত্যেকটা লেখার নিচে আমি আন্ডারলাইন করতে পারি। আমি যতটুকু লেখা করতে চাই, আমি যদি চাই যে এই লেখাটা পুরোটার নিচে আমি আন্ডারলাইন করব, আমি প্রথমে লেখাটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে এই যে ইউতে দেওয়া আছে আমি আন্ডারলাইন দিলাম, দেখেন প্রত্যেকটা লেখার নিচে কিন্তু আন্ডারলাইন হয়ে গেল। আমি চাচ্ছি এই লেখাটাগুলোকে বোল্ড করতে, আমি এখানে বোল্ডে ক্লিক করে দিলাম, লেখাগুলো একটু মোটা হয়ে গেল। আমি চাচ্ছি একটু ইটালিক করতে, আমি এখানে ক্লিক করে দিলাম, লেখাগুলো একটু বাঁকা হয়ে গেল। আর যদি এগুলো কিছুই না দিতে চাই তখন সবগুলো উঠাই দেবো, আন্ডারলাইন উঠাই দিলাম, ইটালিক উঠাই দিলাম, বোল্ড উঠাই দিলাম, স্বাভাবিক লেখায় চলে আসছে। তো এখন যে কাজটা দেখবো সেটা হচ্ছে আমরা কিভাবে এই লেখাগুলোকে কালার করতে পারি, ফন্ট কালার। এটা তো ফন্ট স্টাইল,
তো আমরা যদি চাই যে এটা কালো আছে আমরা এটাকে লাল বানিয়ে দেব, হলুদ বানিয়ে দেব, নীল বানিয়ে দেব, কালার যদি চেঞ্জ করতে চাই সেটা কিভাবে করব। আর কালার করার জন্য যে লেখাটা কালার করব ততটুকু আমি সিলেক্ট করে দেব। তো এটাকে আমি কালার করতে চাই, এই বাংলাদেশ লেখাটাকে কালার করার জন্য আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এই যে ফন্ট অপশনের একদম ডান পাশে নিচে আছে ফন্ট কালার, ঠিক আছে, এই যে ফন্ট কালার, আমি যখন এই এরো চিহ্নতে ক্লিক করে দেব তখন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কালার রয়েছে। আমি যে কালার দিতে চাই সেই কালারের উপর এইভাবে রাখলে কিন্তু কালার হয়ে যাবে। আমি কি কালার দিতে চাই এগুলো হচ্ছে একটু হালকা একটু বেশি এইভাবে করা। আপনি চাইলে এখান থেকে যে কালার যেভাবে যতটুকু নিতে চান ততটুকু করতে পারবেন। আর এটা হচ্ছে একদম ফুল কালার, আমি যদি এটা করে দেই রেড করে দেই, প্রত্যেকটা কালার আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো আমি রেড করে দিচ্ছি একদম লেখাটা হাইলাইট হয়ে থাকার জন্য। তো আমি চাচ্ছি যে উপরের লেখাটাও কালার করব, আমি এটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে চলে গেলাম, এখান থেকে আমি গ্রিন করে দিই অথবা এটা ব্লু করে দিতে পারি, আমি গ্রিন করে দিলাম, ঠিক আছে। তো এখন চাচ্ছি যে আমি লেখাটার কালারটা রাখতে চাই না, শুধু এটাই থাকবে, এটার লেখাটা কালার প্রয়োজন নেই, আমি এটা নর্মাল কালারে ফিরে যেতে চাই। তখন এই লেখাটাকে আমি এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আবার এই ফন্টে চলে যাব। যাওয়ার পর এখান থেকে এই যে অটোমেটিক দেওয়া আছে একটা, অটোমেটিক মানে হচ্ছে কালো কালার চলে আসবে, ব্ল্যাক কালার। তো আমি এখানে অটোমেটিকে ক্লিক করে দিলাম, দেখেন এটার লেখাটা কিন্তু আগের জায়গায় আবার চলে আসলো। চাইলে আমি প্রত্যেকটা লেখাকেই কালার করতে পারি, অথবা যদি চাই যে মাঝখান থেকে একটা লাইনকে হাইলাইট করতে তখন এইভাবে সিলেক্ট করে দেব, দিয়ে এখান থেকে কালার করে দেব। আমি এটাকে রেড কালার দিয়ে দিলাম এবং এটাকে আমি বোল্ড করে দিলাম, আন্ডারলাইন করে দিলাম, যাতে খুব সহজেই লেখাটা চোখে পড়ে হাইলাইট করার জন্য আমি এখানে কি করলাম, প্রথমে লেখাটাকে কালার দিলাম, তারপর বোল্ড করলাম, তারপর আন্ডারলাইন দিয়ে দিলাম। ওকে, এটা হয়ে গেল। তারপর আমি চাচ্ছি যে এটার মধ্যে অন্য একটা ডিজাইন দেওয়ার জন্য এই লেখাটাকে আমি সিলেক্ট করে দিলাম। চাচ্ছি এখানে মাঝখান দিয়ে একটা মানে এই লেখাটা বাদ, অথবা এই লাইনটা আমি বাদ দিতে চাই বা বোঝাতে চাই লেখাটা থাকবে কিন্তু বাদ, আমি ক্রস করে দেব। এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে স্টিক থ্রট। আমি যখন এখানে ক্লিক করে দেব মাঝখানে একটা দাগ হয়ে যাবে, দেখেন এই যে লেখার মাঝখানে একটা দাগ হয়ে গেছে। আচ্ছা, এটা বোঝানোর জন্য আমি এটার মধ্যে দেখাই, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। লেখাটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখানে স্টিক থ্রটে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এই লেখাটার মাঝখানে কিন্তু একটা দাগ হয়ে গেল। এটা যদি আমি রেড কালার দিই তখন এটার ভিন্নতাটা বোঝা যাবে। আচ্ছা, এরপর আমরা যে কাজটা শিখব সেটা হচ্ছে এখানে রয়েছে, দেখেন লেখাকে আরো হাইলাইট করার জন্য টেক্সট হাইলাইট কালার। আমি যে চাচ্ছি যে এই বাংলাদেশ লেখাটা তো লিখলাম সাদার মধ্যে, আমি চাচ্ছি যে আরো হাইলাইট করার জন্য লেখাটাকে যাতে দূর থেকে বোঝা যায় বা চোখের সামনে ফুটে ওঠে, সেটা করার জন্য আমি লেখাটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে টেক্সট হাইলাইট কালার, আমি এখানে চলে যাব, এটার এরো চিহ্নতে ক্লিক করে দেব, টেক্সট হাইলাইট কালার। এখান থেকে অনেকগুলো কালার দেওয়া আছে, আমি এখান থেকে প্রত্যেকটা কালার নিতে পারি, না দিতে চাইলে নো কালার, আর দিতে চাইলে আমি এখানে ধরেন ইয়েলো কালার দিয়ে দিলাম, ঠিক আছে। এখন কিন্তু লেখাটা আরো হাইলাইট হয়ে গেল, ঠিক আছে। তো এভাবে যখন আমি এক একটা লেখাকে এক এক ডিজাইন করব বা সাজানোর জন্য বিভিন্ন ডিজাইন আমি এখান থেকে করতে পারি। আমি চাচ্ছি যে এই লেখাটাকে আবার আরেকটা কালার করতে, আমি এখানে এটা দিয়ে দিচ্ছি। তো আমি চাচ্ছি যে এই লেখাটাকে হাইলাইট করব, টেক্সট ইফেক্ট কালার, আমি এখানে চলে যাব। যাওয়ার পর এখান থেকে এই যে দেখেন এটা দিয়ে দিলাম, অথবা এটা, লেখাটা কিন্তু সামনে চলে আসলো। এটা ব্ল্যাক কালার, এর লেখাটা মেইন কালারটা রয়ে গেল, আর নিচে একটা কালার দিয়ে দিলাম, সেটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার। ওকে, তো আমরা এখান থেকে কিন্তু এখন ফন্ট কালার শিখে নিলাম এবং টেক্সট হাইলাইট কালার শিখে নিলাম, এবং তারপর আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি। এটা করার জন্য এই লেখাটাকে আমি এই অপশনটা অ্যাপ্লাই করতে চাই, তখন এই লেখাটাকে আমি এইভাবে সিলেক্ট করে দিলাম। লেখাটাকে সিলেক্ট করার পর আমি এখানে চলে যাব টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি। তো এখানে যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, আমি এখান থেকে একটা একটা করে দেখি কোনটা কি ডিজাইন হয়, সেটা এখান থেকে আমি করে দিচ্ছি। অথবা এটা না করে আমি অন্য একটা ডিজাইনও করতে পারি। আমি যদি চাই যে এই লেখাটাকে একটু করব, এখানে এটা ফাঁকা করে নিচ্ছি, এই লেখাটাকে আমি একটু ডিজাইন করতে চাই, এই লেখাটাকে একটু বড় করে নিই, আর একটু বড় করে নিলাম। নেওয়ার পর এখান থেকে টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে আমি একটা একটা চেঞ্জ করে করে কিন্তু এই ইফেক্টগুলো দিতে পারি এখান থেকে। তো আমি শুরুতেই এটা দিয়ে নিলাম, এটা দিয়ে নিচ্ছি, আপনি আপনার মতো করে একটা ইফেক্ট দিয়ে নেবেন। আমি এটা দিলাম, দেওয়ার পর এখন লেখাটা এখানে একটু ভিন্ন স্টাইল চলে আসছে। দেখেন সাইডে শুধু কালার দেওয়া আছে, মাঝখানে কিন্তু কালার নেই।
তো এটাকে আরো একটু সুন্দর করার জন্য আমি এটাকে আবার সিলেক্ট করে নিচ্ছি। এগুলো হচ্ছে লেখার স্টাইল চেঞ্জ করার জন্য, ডিজাইন করার জন্য এই কাজগুলো আপনার লাগবে। আমি জাস্ট বেসিক বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি, আপনি এখান থেকে শিখে তারপর আরও অন্য বিভিন্ন স্টাইল আপনি করতে পারবেন আপনার মতো করে। তো এরপর আমি চলে যাব আবার এখানে টেক্সট ইফেক্ট থেকে যাওয়ার পর এখানে দেখেন আউটলাইন দেওয়া আছে। আমি চাইলে আউটলাইন কালারগুলোকে চেঞ্জ করতে পারি। আউটলাইন কালার হচ্ছে এই যে লেখার যে সাইডে যে কালার সেটা এখান থেকে আমি চেঞ্জ করতে পারি। এই যে আমি যদি এখানে রেড দেই, ইয়েলো দেই, যে কালার দিতে চাই সেই কালার কিন্তু এখান থেকে হয়ে যাবে। আমি এখানে রেড দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর এখান থেকে আমি আবার আরও ডিজাইন দেবো। শেডো, শেডো মনে হচ্ছে আমি যে লেখাটা এখানে লিখেছি সেটার একটা ছায়া আমি পিছনে ফেলতে চাই। সেটা কিভাবে করব, আমি যখন এগুলাতে যাব এই যে দেখেন শেডো হয়ে যাবে লেখার নিচে, পিছনে দেখেন ছায়া পড়তেছে। এবং এটা আরও বোঝানোর জন্য আমি যখন এখানে ক্লিক করব দেখেন পিছনে একটা ছায়া, তারপর আবার এটা 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 এই যে এই লেখাটা, এটা আরও ক্লিয়ার বোঝানোর জন্য আমি এখানে লেখাটাকে একটু বড় করে নিতে পারি। যেমন এই লেখাটাকে আমি একটু বড় করে নিই। এই লেখাটাকে আমি আরেকটু বড় করে নিচ্ছি আপনাদের বিষয়টা ক্লিয়ার করার জন্য। এটাকে আরেকটু নিচে দিয়ে দিই। আচ্ছা, এই লেখাটাকে আমি আবার সিলেক্ট করলাম, করে এখন কি দেব, শেডো। তো শেডো করার জন্য আমি এখানে টেক্সট ইফেক্টে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন শেডো, শেডো থেকে একদম নিচে চলে গেলাম। এখানে অনেক ধরনের শেডো রয়েছে, তো আমি এখান থেকে যে শেডোটা অনেক বোঝা যায় সেটা দিচ্ছি। দেখেন আমি যে লেখাটা উপর রয়েছে এটার সেম একটা ছায়া কিন্তু পিছনে পড়েছে, এটা এটা আমি এটা দিলাম, দেখতে পাচ্ছেন এই লেখাটা এভরিওয়ানের নিচে এই যে দেখতে পাচ্ছেন এটা ছায়া পড়ছে। তো এটাকে আরও হাইলাইট করব, সেটা করার জন্য আমি এখান থেকে টেক্সট ইফেক্টে চলে গেলাম, যাওয়ার পর এই যে গ্লু দেখতে পাচ্ছেন, গ্লুতে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে কিন্তু আমি আরও সুন্দর করতে পারবো লেখাটাকে। এই যে এখান থেকে আরও সুন্দর এটা দিয়ে দিলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এই লেখাটা কিন্তু এখন আরও চমৎকার সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা লেখাকে আমরা বিভিন্ন স্টাইলে বিভিন্ন ডিজাইনে সাজাতে পারি, ঠিক আছে। তো এখন যে কাজটা শিখবো সেটা হচ্ছে এখান থেকে চেঞ্জ কেস। এখানে চেঞ্জ কেস মানে হচ্ছে আপনি যদি ধরেন 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা বা 10 পৃষ্ঠা টাইপ করে ফেলছেন, তো এখন মনে হচ্ছে যে মাঝখান থেকে একটা পৃষ্ঠা অথবা শেষের একটা পৃষ্ঠা আপনি সবগুলো লেটারকে বড় হাতের করতে চান অথবা ছোট হাতে করতে চান, তখন কি করবেন। তো আমি একটু নিচে যাই, দেখে আমার এখানে কিছু টাইপ করা আছে। দেখেন এখানে এই লেখাটাকে আমি চেঞ্জ করব। আমি এই লেখাটাকে পুরোটাকে সিলেক্ট করে দিলাম। আপনি যতটুকু লেখা ছোট হাতের বা বড় হাতের করতে চান সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি এটাকে সিলেক্ট করে দিলাম। এই লেখাটা কিন্তু ছোট বড় মিলানো আছে, আমি চাচ্ছি যে সবগুলো লেটার এখন বড় হাতের হবে। এটা সিলেক্ট করার পর আমি চলে যাব এখানে চেঞ্জ কেসের এরো চিহ্নতে ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখেন এখানে দুইটা অপশন দেওয়া আছে, লোয়ার কেস এবং আপার কেস। আমি যখন আপার কেসে ক্লিক করে দেব তখন কিন্তু লেখার যে প্রত্যেকটা লেটার এখানে বড় হাতের হয়ে যাবে। আমি এখানে আপার কেসে ক্লিক করে দিলাম, দেখেন এখানে দেখেন কি হয়ে গেল, প্রত্যেকটা লেটার কিন্তু বড় হাতের হয়ে গেল। এবং আমি যদি চাই যে না এটাকে আমি ছোটই রাখবো, সবগুলো ছোট হাতের হবে, তখন সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে আবার এরো চিহ্নতে গিয়ে লোয়ার কেসে ক্লিক করে দেব। এখন কিন্তু সবগুলো লেখা ছোট হাতের হয়ে গেল, ঠিক আছে। তো এখানে আমরা কি কি শিখলাম, এই ফন্টের মধ্যে প্রথমে হচ্ছে ফন্ট স্টাইল মানে ফন্ট, তারপরে ফন্ট সাইজ, তারপরে হচ্ছে ফন্ট সাইজকে আবার এখান থেকে খুব সহজে ইনক্রিজ এবং ডিক্রিজ করতে পারবো এটা, তারপর হচ্ছে চেঞ্জ কেস, তারপর হচ্ছে ফন্ট কালার, তারপর আমরা শিখবো হচ্ছে ফন্ট হাইলাইট বা টেক্সট হাইলাইট, তারপর এখান থেকে হচ্ছে টেক্সট ইফেক্ট, তারপর এখান থেকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। এটা হচ্ছে স্টিক থ্রড, যেখান থেকে একটা লেখাকে কেটে দিতে চাই বা কেটে দিয়ে দেখানোর জন্য হাইলাইট করে সেটা এখান থেকে করতে পারি। তো আমাদের ফন্ট কিন্তু শেষ, এখানে একটা কাজ রয়েছে সর্বশেষ, সেটা হচ্ছে আমি এতক্ষণ ধরে এই ফন্টের যে কাজগুলো করলাম সেগুলো যদি আমি বাদ দিতে চাই যে কিছুই আমি রাখবো না, তখন কি করব, সবগুলো লেখাকে আমি এখান থেকে টান দিয়ে ধরে সিলেক্ট করে নেব। অথবা সিলেক্ট করার আরেকটা মাধ্যম হচ্ছে আমি এতগুলো টান দিয়ে না করে আমি একটা ক্লিক করে দেব, যেমন কন্ট্রোল এ, কিবোর্ড থেকে কন্ট্রোল এতে যখন চাপ দেব তখন সবগুলো লেখা একসাথে সিলেক্ট হয়ে যাবে। এবং যাওয়ার পর আমি এখানে এই যে ক্লিয়ার অল ফরম্যাটিং আমি এখানে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন যত ফরম্যাট করেছিলাম সবগুলো কিন্তু এখান থেকে চলে গেল, ছোট বড় বিভিন্ন কিছু করেছিলাম সবগুলো চলে গেল। তো এখন মনে হচ্ছে না এই লেখাটাকে আমি আবার জায়গায় নিয়ে আসবো এবং আমি এই লেখাটাকে আবার আগের জায়গায় নিয়ে আসতে চাই, তখন কি করব, তখন দুইভাবে করা যায়। আমি কন্ট্রোল জেড চাপ দিলেও আমার লেখাটা চলে আসবে। আবার এখান থেকে যদি দেখতে পাচ্ছেন এই যে উপরে একটা চিহ্ন দেওয়া আছে আনডু ক্লিয়ার অল ফরম্যাটিং,
আমি এখানে যখন ক্লিক করব সবগুলো লেখা বা যে স্টাইল দেওয়া ছিল সেই স্টাইলগুলো আবার ফেরত আসবে। কোনো কারণে যদি আপনি একটা লেখা ডিলিট করে দেন তখন এই আন্ডু যখন দিবেন তখন আবার লেখাগুলো আগের জায়গায় চলে আসবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি, তারপর দেখেন আগে যা যা ছিল সবগুলো কিন্তু এখান থেকে ফেরত চলে আসছে। তো আমরা খুব সহজে এই হোমের যে ফন্ট যে অপশনগুলো রয়েছে সবগুলো এখান থেকে শিখে নিলাম। এখন আমরা শিখব প্যারাগ্রাফ। এটাও কিন্তু হোমের আন্ডারে। প্রথমে হচ্ছে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ। আমরা এখন প্যারাগ্রাফ শিখব। প্যারাগ্রাফের মধ্যে কি রয়েছে, প্রথমে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা টান টান দেওয়া আছে। এগুলো হচ্ছে লেখাগুলোকে ডান পাশ বাম পাশ করার জন্য, ঠিক আছে। তো শুরুতেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যালাইন লেফট, তারপর হচ্ছে সেন্টার, তারপর হচ্ছে অ্যালাইন রাইট। আমরা একটু নিচে চলে যাই, তখন আমরা খুব সহজে বুঝতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা রয়েছে, আমি লেখাটাকে সিলেক্ট করে দিলাম। তো এই লেখাটা কিন্তু আমার যে পেজ, এই পেজের বাম পাশে রয়েছে। আমি চাচ্ছি মাঝখানে নিতে অথবা ডান পাশে নিতে। কি করব সেটা, আমি যদি নিতে চাই একটা একটা করে স্পেস দিয়ে নিতে হবে। তো আমি পুরাটা লেখা একসাথে নিতে চাই, পুরাটা লেখা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাইন লেফট, এটা তো দেওয়াই আছে। আমি যদি সেন্টার করতে চাই, এটা হচ্ছে সেন্টার, আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর লেখাটা কিন্তু এই সেন্টারে চলে আসলো, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে এই লেখাটাকে সেন্টার থেকে একদম ডান পাশে নিয়ে আসতে। আমি যদি এখানে অ্যালাইন রাইটে ক্লিক করে দেই তখন কিন্তু লেখাটা একদম ডান পাশে চলে আসলো। আবার যদি চাই একদম বামে নিতে, তখন এই যে এই পাশে অ্যালাইন লেফট, এখানে ক্লিক করে দেবো, লেখাটা কিন্তু এবং আগের জায়গায় চলে আসলো। এখন আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং, মানে হচ্ছে একটা লেখার মাঝখানে কতটুকু ফাঁকা থাকবে। এই যে এই লেখা, এই লাইনটা থেকে এই লাইনটা কতটুকু ফাঁকা, এই ফাঁকাটা আমি কতটুকু রাখতে চাই, সেটাই হচ্ছে লাইন স্পেসিং। তো আমি এই লেখাটাকে একটু সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এটা কিন্তু আপনি পুরো পেজও করতে পারেন বা যে জায়গাটা সিলেক্ট করে দিবেন সেটার মধ্যে করতে পারেন। তো এটা করার জন্য আমি এই লেখাটাকে একটু বড় করে নিচ্ছি, সাইজটা বড় করে নিচ্ছি, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। আমি এই লেখাটাকে আবার সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এই যে এখানে চলে গেলাম লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং, আমি এখানে চলে গেলাম। যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিছু মাপ দেওয়া আছে 1.0, 1.15, 1.5, 2.0, 2.05, 3। তো আমি যদি এখানে ক্লিক করে দিই 3.0, এখানে দেখেন লেখার অবস্থা দেখেন, একটা লেখা থেকে কতটুকু ফাঁকা হয়েছে মাঝখানে 3, এখানে এই পয়েন্ট মাপে কিন্তু এটা বড় হয়ে গেল। তো এখানে ক্লিক করলে কিন্তু 3.0 যে মাপটা রয়েছে সেই মাপে এটা বড় হয়ে গেল। তো লেখাটা যদি আমি আবার সিলেক্ট করে দেই, এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট কিভাবে করব, এখানে ধরে চাপ দিয়ে নিচের দিকে যাব, যতটুকু দরকার আমি সিলেক্ট করে নিলাম। এই পর্যন্ত আমার সিলেক্ট দরকার। এখন আমি ছোট করব, তো আমি আবার এখানে চলে গেলাম লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং, এখানে গিয়ে এটাকে ছোট করতে চাই। আমি সর্বশেষ এটাই রাখবো, এর নিচে যাওয়া যাবে না। তো এরপরে যদি আমি যেতে চাই যে না আমার এখানে যতটুকু ফাঁকা আমি আরেকটু চাপাতে চাই বা স্পেসিংটা আরেকটু কমাতে চাই, তখন আমি কি করব, এই লেখাটাকে এখানে সিলেক্ট করে দেব। পুরোটা লেখা সিলেক্ট করার পর আমি এখান থেকে একদম ক্লিক করে নিচে চলে যাব, লাইন স্পেসিং অপশনে চলে যাব। লাইন স্পেসিং অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশন আমার সামনে চলে আসবে এবং এখানে গিয়ে আমি দেখব এই যে আফটার স্পেসিং এর জন্য আফটার একটা অপশন রয়েছে, এখানে 8 pt দেওয়া আছে। আমি যদি এটাকে 0 করে দেই, 6ও দিতে পারি, আর একটু কমবে। আমি যদি 0 করে দিই তখন দেখতে পাবেন যে ওকে দিলাম, একদম কিন্তু আর ফাঁকা নাই, এটা হচ্ছে একদম লেগে গেল। আমি চাচ্ছি যে না আরেকটু ফাঁকা থাকবে, আমি সিলেক্ট করে দিলাম। এখান থেকে ক্লিক করে লাইন স্পেসিং অপশনে চলে গেলাম। যাওয়ার পর এটাকে এই যে আফটার, এখানে প্যারাগ্রাফের অপশনের আফটারে যাব, এখানে গিয়ে 6 দিয়ে দিলাম। দেখেন একটু ফাঁকা হবে, এখানে দেখাচ্ছে ওকে দিয়ে দিলাম। লেখাটা কিন্তু একটু একটু ফাঁকা হয়েছে। এখন আমি চাইলে যতটুকু দরকার ততটুকু করতে পারি, এটা 0 করে দিতে পারি, আবার 0.6, 0.8ও করে দিতে পারি। তো এখন এটা আমার কাছে খুব ভালো লাগছে, ঠিক আছে। আমি যখন এটাকে আরো ছোট করব তখন এটা দেখতে আরো ভালো লাগবে। এই সাইজটাকে আমি যখন 12তে করে দেব বা 14তে করে দেব তখন কিন্তু দেখতে এটা খুব ভালো লাগবে, ঠিক আছে। তো আমরা কি দেখলাম এখন, এখান থেকে অ্যালাইন লেফট, সেন্টার, অ্যালাইন রাইট দেখলাম, তারপর হচ্ছে লাইন স্পেসিং বা প্যারাগ্রাফ স্পেসিং, এই জিনিসটা আমরা শিখলাম। তো এখন আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে এই যে এখান থেকে শেডিং। শেডিং হচ্ছে আপনি একটা লেখাকে যদি শেড দিতে চান কোনো একটা কালার দিয়ে, সেটা করার জন্য কিভাবে করব সেটা আমি যে জায়গাটাতে দিতে চাই বা যে লাইনটাতে করতে চাই শেডিং, সেটা আমি অবশ্যই আগে সিলেক্ট করে দেব। এখানে এই লাইনটা আমি সিলেক্ট করে দিলাম, এটার মধ্যে আমি শেডিং দেব। এখান থেকে কোন কালার শেডিং দিতে চাই সেটা সিলেক্ট করে দেব। আমি যদি রেড কালার দিই অথবা
এখানে গ্রিন কালার দেই তখন দেখতে পাচ্ছেন যে একটা লাইন কিন্তু পুরাটাই শেডিং হয়ে গেল, এটাকে বলা হয় শেডিং। তো আমি চাচ্ছি যে পুরা লেখাগুলোকে এই যে এই লেখাগুলোর মধ্যে শেডিং দিতে চাই, তখন এখানে সিলেক্ট করে আমি এখানে চলে যাব এবং এখান থেকে যে শেডিং দিতে চাই সেটাই এখান থেকে হয়ে যাবে। এই যে আমি এরকম করে দিলাম, দেখেন এখন কিন্তু চমৎকার একটা ডিজাইন হয়ে গেল। এই লেখাটাকে যদি আমি অন্য কালার করে দিই তখন কিন্তু আরও ভালো লাগবে। এটার নাম হচ্ছে শেডিং। এবং এরপরে যে কাজটা রয়েছে সেটা হচ্ছে এখানে এটা হচ্ছে বর্ডার। আমি যদি চাই যে কোনো একটা লেখাকে বর্ডার করতে, আমি চাচ্ছি যে এই লেখাটাকে বর্ডার করব, এই লেখাটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখানে চলে যাব, যাওয়ার পর এখান থেকে বর্ডার করব যে অল বর্ডার করে দিলাম, নো বর্ডার। এখানে রাইট বর্ডার, এক ডান পাশ বাম পাশ আপনি চাইলে বর্ডার করতে পারবেন। তো আমি এখান থেকে অল বর্ডারে ক্লিক করে দিলাম, এই লেখাটা কিন্তু পুরাটাই বর্ডার হয়ে গেল। আমি চাচ্ছি যে না এই পুরাটা লেখাকে বর্ডার করব, তিনটা লাইনকে একসাথে করে বর্ডার করতে চাই, এখানে যাব, যাওয়ার পর এখান থেকে অল বর্ডার দিয়ে দেব। ঠিক আছে, এটা একটা বর্ডার হয়ে গেল। আর যদি চান যে না এই বর্ডার আমি রাখতে চাই না, তখন লেখাগুলোকে আবার সিলেক্ট করে আমি এখান থেকে বর্ডার উঠিয়ে দিতে চাই, তখন এখান থেকে নো বর্ডারে ক্লিক করে দেব। এই যে নো বর্ডার, এখানে ক্লিক করে দিলাম, এখন কিন্তু এই বর্ডারগুলো এখান থেকে চলে গেল। তো এখন আমরা যে কাজটা শিখব সেটা হচ্ছে বুলেট। তো আমরা যদি এই লেখাটাকে একটু একটা পেজের মধ্যে যদি এই লেখাটা থাকে, তখন মাঝখান থেকে এই লেখাটাকে যদি আমি হাইলাইট করতে চাই, তখন আমি এই বুলেটসগুলো ইউজ করব। তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম। আর একটু বোঝানোর জন্য আমি করে নিচ্ছি, এই লেখাটাকে একটু বড় করে নিই, এখান থেকে আমি খুব সহজে বড় করে নিতে পারি এবং বোল্ড দেওয়া আছে, আমি বড় করে নিলাম এবং এই লেখাটাকে আমি সিলেক্ট করে দিলাম। এই চারটা লাইন সিলেক্ট করে আমি চলে যাব বুলেট। আমি যখন এই এখান থেকে প্যারাগ্রাফের থেকে বুলেটে এরোচনীতে ক্লিক করব, দেখতে পাচ্ছেন এখানে বুলেটের অনেকগুলো অপশন রয়েছে। আমি যখন এটাতে ক্লিক করব তখন এক ধরনের ডিজাইন কিন্তু এখানে চলে আসবে। এটা এরকম, এটা এরকম, এটা এরকম, আমি এটা দিতে চাই অথবা এটা অথবা এটা। আমি যদি এটা দিতে চাই এটা ক্লিক করে দিলাম, দেওয়ার পর দেখেন এটাকে বলা হয় বুলেট ডিজাইন। এই যে প্রত্যেকটা লেখার সামনে ছোট ছোট একটা ডিজাইন হয়ে গেল, সিম্বল হয়ে গেল। তো এটা যদি আমি না দিতে চাই তখন লেখাটাকে আমি এখানে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখানে বুলেটসে চলে যাব, যাওয়ার পর এখানে নাম দিয়ে দিব, এখানে ক্লিক করে দিলে এই বুলেটসগুলো কিন্তু চলে যাবে। আর যদি দিতে চাই তখন এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করে দিলেই কিন্তু এটা ওকে হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমরা যে কাজটা দেখব সেটা হচ্ছে নাম্বারিং। আমি যদি চাই যে এই লেখাটাকে নাম্বারিং করতে, আমি এই লেখাটাকে সিলেক্ট করে দেব, দেওয়ার পর এখান থেকে এই যে নাম্বারিংয়ে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে আগে যে বুলেটস দিয়েছিলাম এই বুলেটসগুলো এখন নাম্বারে পরিবর্তন হবে। আমি চাইলে এই নাম্বারটা দিতে পারি, আমি চাইলে এটা দিতে পারি, এটা 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 এটা। তো আমি এখান থেকে এটা দিয়ে দিলাম, দেখেন এই লেখাটার সামনে কিন্তু একটা নাম্বারিং চলে আসছে খুব সুন্দরভাবে। আমি চাইলে এটাকে ডিজাইনটা আবার পরিবর্তন করতে পারি, আর না দিতে চাইলে লেখাটাকে সিলেক্ট করব, এই এরোজনেতে যাব, যাওয়ার পরে নানে ক্লিক করে দেব, কোনো কিছু থাকবে না। তো আমি এখান থেকে অন্যভাবে দিতে পারি, এই যেটা দিয়ে দিলাম। তো এটা রোমান সংখ্যার স্টাইলে কিন্তু এখানে হয়ে গেল। প্যারাগ্রাফের যে কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আমরা সেগুলো দেখে নিলাম, আর যেগুলো আসলে আমাদের কোনো প্রয়োজন নেই সেগুলো এখান থেকে আমরা দেখি না, এগুলো আসলে আমাদের বেসিক ক্লাসের মধ্যে কোনো ধরনের প্রয়োজন নাই। এখান থেকে আমরা অ্যালাইনগুলো শিখে নিলাম, তারপরে টেক্সট স্পেসিং শিখে নিলাম, তারপরে এখান থেকে শেডিং শিখে নিলাম, তারপরে বর্ডার শিখে নিলাম, এখান থেকে বুলেটস এন্ড নাম্বারিং শিখে নিলাম। এগুলো এ পর্যন্তই এখানে শেষ। তারপর আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে এখানে চলে যাব ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডের মধ্যে যে কাজটা রয়েছে, প্রথমে রয়েছে কাট এবং কপি এবং পেস্ট। এই তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই তিনটা বিষয়ের মাধ্যমে অনেকগুলো কাজ সহজ করে নিতে পারি এমএস ওয়ার্ডের মধ্যে। তো কাট, কপি, পেস্ট আমরা তিনটা জিনিস এখন শিখবো, সেটা হচ্ছে হোম, তারপর হচ্ছে হোমের আন্ডারে হচ্ছে ক্লিপবোর্ড। তো এটা করার জন্য শুরুতে আমি এই লেখাটাকে সিলেক্ট করে নিচ্ছি। আমরা যদি কাট করতে চাই অথবা কপি করতে চাই, তো এই লেখাটাকে যদি আমি কপি করি, কপি করার জন্য আমার শুরুতে এই লেখাটাকে এইভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা এখানে চলে যাব, এই যে কাট এবং কপি, এই দুইটা বিষয় হচ্ছে একই কিন্তু একটু পার্থক্য রয়েছে। কপি হচ্ছে এই লেখাটাকে যদি আমি এখন এই কপিতে ক্লিক করি তখন এই লেখাটা এখানে থাকবে, আবার আমি যখন নিচে গিয়ে এটাকে পেস্ট করে দেব, মানে এটাকে আমি কপি করব, এখানে যখন গিয়ে পেস্ট করব তখন এই লেখাটা এখানে থাকবে, আবার ওইখানেও হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। আর এখানে হচ্ছে কাট, এই কাট মানে হচ্ছে এই লেখাটাকে আমি এখান থেকে একবারে নিয়ে অন্য জায়গায় নিতে চাই। কাট যদি ক্লিক করি তখন এখানে আর থাকবে না, অন্য জায়গায়, এখানে যখন আমি রাখবো তখন এখানে চলে আসবে। আমি এটা কিভাবে করি সেটা দেখিয়ে দিচ্ছি। সেটা করার জন্য আমি শুরুতে এই লেখাটাকে সিলেক্ট করে নিচ্ছি, নেওয়ার পর এখান থেকে এই যে কপিতে ক্লিক করলাম। কপিতে ক্লিক করার পর এই লেখাটাকে আমি কোথায় রাখতে চাই, একটু নিচে রাখতে চাই। আমি ইন্টারে চাপ দিয়ে এই যে নিচে নেব, কার্সরটাকে একটু নিচে নিলাম। নেওয়ার পর এখন আমি পেস্ট করে দেব, এই যে পেস্ট, এই পেস্টে যখন আমি ক্লিক করে দেব তখন এই লেখাটা কিন্তু হুবহু এখানে চলে আসবে। ঠিক আছে,
আমি এখানে পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এই লেখাটা সেমটা কিন্তু এখানে চলে আসলো। তো এখন চাচ্ছি যে কাট করে নেব। আমি লেখাটাকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখান থেকে এই যে কাট, বললাম না যে কাট করে যখন নেব তখন কিন্তু এই লেখাটা এখানে থাকবে না। তো আমি এখানে কাট করে দিলাম, দেওয়ার পর আমি এখানে নিচে রাখবো, নিচে গিয়ে আমি পেস্ট করে দেব। এই যে এখান থেকে পেস্ট করে দিতে পারি অথবা কন্ট্রোল ভি তে চাপ দিতে পারি, তখন এটা পেস্ট হয়ে যাবে। আমি এখানে পেস্ট করে দিলাম। দেখেন এই লেখাটা কিন্তু এখান থেকে চলে আসছে এবং এখানে না থেকে এখানে চলে আসছে। কাট মানে হচ্ছে ওইখানে থাকবে না, আমি যেখানে নতুন করে রাখতে চাই সেখানে লেখাটা চলে আসবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে কি শিখলাম এখন? এই যে সিলেক্ট করে দেওয়ার পর এখানে কাট, কপি এবং পেস্ট, তিনটা অপশন শিখলাম। পেস্ট মানে হচ্ছে এটাকে কাট করার পর যেই জায়গায় আমি রাখবো এই পেস্টে ক্লিক করলেই এটা এখানে পেস্টের মতো লেগে যাবে বা এখানে চলে আসবে, এটা আরেক জায়গায় রাখা, সেটা হচ্ছে পেস্ট। তো আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের হোম বাটনের যে তিনটা অপশন রয়েছে, ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, এই তিনটার ভিতরে যে অপশনগুলো রয়েছে সবগুলো শিখে নিলাম। আর কিছু অপশন আমি বাদ দিয়েছি, সেগুলো হচ্ছে আরেকটু উপরের লেভেলে, বেসিকে না, তাই এগুলো আপনাদের সাথে এখন শেয়ার করছি না। আমরা যেগুলো আপনাদের জন্য খুব সহজ সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো হোম আমাদের শেষ, এখন আমরা শিখবো ইনসার্টের যে কাজগুলো রয়েছে সেগুলো। আমি ইনসার্টে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাজ রয়েছে। তো আমরা আসলে সবগুলো এখান থেকে শিখবো না, যেগুলো খুবই প্রয়োজনীয় এবং যেগুলো আমাদের বেসিক ক্লাসের জন্য প্রযোজ্য, বা আপনারা যারা নতুন তারা যাতে শর্টকাট এখান থেকে কাজগুলো করতে পারে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো ইনসার্টের মধ্যে শুরুতে আমি টেবিল দেখব। এখানে দেখতে পাচ্ছেন যে টেবিল একটা অপশন রয়েছে। আমি যদি টেবিল আঁকতে চাই কোনো একটা কারণে, ধরেন আপনি স্যালারি শিট তৈরি করতে চান অথবা ক্যালেন্ডার তৈরি করতে চান, তখন আপনার ক্যালেন্ডার প্রয়োজন হবে, অথবা রেজাল্ট শিট তৈরি করতে চান তখন আপনার টেবিলের প্রয়োজন হবে। আমি এখানে এরোচনীতে ক্লিক করে দিলাম। দেখেন এখানে টেবিলের যে গড়গুলো দেওয়া আছে, এইখান থেকে এই যে বাম থেকে ডান পাশে যে লম্বালম্বি করা আছে সেগুলোকে বলা হয় রো, আর উপর থেকে নিচে যে গড়গুলো দেওয়া আছে সেগুলোকে বলা হয় কলাম। তো আমি কয়টা কলাম এবং কয়টা রো নিতে চাই সেটা আমার ব্যক্তিগত বিষয়। আমি যদি একটা ক্যালেন্ডার তৈরি করতে চাই অথবা রেজাল্ট শিট তৈরি করতে চাই সেভাবে আমি কলাম এবং রো নিব। তবে আমি 7টা কলাম 7টা রো নিচ্ছি। আমি এই যে দেখছেন এখানে এইদিকে হচ্ছে 7, এই যে এখানে দেখাবে, আমি এখান থেকে 7টা রো নিলাম। এই যে ডান থেকে বাম পাশ এটাকে বলা হয় লম্বালম্বি গড়গুলোকে বলা হয় রো। আর আমি যখন নিচের দিকে যাব এটাও 7টা নেব। এই যে দেখতে পাচ্ছেন উপরে দেখাচ্ছে কিন্তু 7/7। আমি এখানে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে যে টেবিল আকার সেটা কিন্তু হয়ে গেল। আমি চাইলে এই টেবিলটাকে একটু নিচেও নিতে পারি, এখানে ধরে এই যে এখানে ধরে আমি একটু নিচে নিয়ে যেতে পারি। তারপর এই যে দেখতে পাচ্ছেন কোনায় এখানে ধরে আমি চাপ দিয়ে ছোট বড় যেভাবে ইচ্ছা আমি করতে পারি। ঠিক আছে, তো আমি যদি এখানে রেজাল্ট শিট বানাতে চাই বা ক্যালেন্ডার করতে চাই সেটাও করতে পারি। আর যখন আমি টেবিল এখানে ক্লিক করে বানিয়ে ফেলবো তখন সাথে সাথে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। আমি চাইলে তো কলামটা বানানোর পর আমি চাচ্ছি যে এটার একটু কালার পরিবর্তন করতে, এখান থেকে কিন্তু খুব সহজে আমি কালার পরিবর্তন করতে পারি। এখানে যখন ক্লিক করে দেব এখানে অনেকগুলো অপশন রয়েছে, কালার রয়েছে, আমি সেগুলো ধরে ধরে কিন্তু কালার পরিবর্তন করতে পারি। তো আমি এটাকে এই কালারটা দিয়ে নিচ্ছি, ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সহজে আমি যদি স্যালারি শিট তৈরি করতে চাই অথবা রেজাল্ট শিট, তো আমি এখানে রেজাল্ট শিটের জন্য একটা বানাই, অথবা ক্যালেন্ডার সেটাও করতে পারি। তো আমি এখানে লিখে দিচ্ছি, কিছু টাইপ করে নিচ্ছি, সেটা হচ্ছে বাংলা রেজাল্ট শিট করার জন্য বাংলা, তারপর হচ্ছে ইংলিশ, তারপর হচ্ছে ম্যাথ, তারপর হচ্ছে অ্যারাবিক, এখানে কয়েকটা দিয়ে দিলাম এবং এখানে লিখে নিচ্ছি টোটাল। তো রেজাল্ট শিট করার জন্য আমি এখানে বাংলা, ইংলিশ, ম্যাথ, অ্যারাবিক টোটাল এখানে লিখে নিলাম। লেখার পর আমি এখানে উপরে রেজাল্ট শিটটা লিখে দিলাম। দেওয়ার পর আমি এখানে বাংলাতে একটা ছেলে কত পেয়েছে সেটা করতে পারি। তো আসলে এখানে নাম লিখতে হবে প্রথমে, আমি লেখাটাকে কাট করে পরের করে দিয়ে দিচ্ছি, এখানে চলে গেল এবং এই করে হবে হচ্ছে নেম। তো আমি যদি এখানে নাম লিখে দিই, জামাল, তারপর হচ্ছে কামাল, এবং সে সুমনে বাংলাতে কত পেয়েছে 80, ইংলিশে হচ্ছে 90, ম্যাথে হচ্ছে এটা, তারপরে হচ্ছে এটা, জাস্ট আমি এখানে বসে দিচ্ছি। আর টোটাল হচ্ছে এরকম একটা ফিগার, বাইরে ক্লিক করে দেবো, এটা কিন্তু ওকে হয়ে যাবে।
তো দেখতে পাচ্ছেন আমার টেবিলটি কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল। আপনারা চাইলে এইভাবে বিভিন্ন ধরনের টেবিল এখানে আঁকাআঁকি করে লিখতে পারেন। টেবিল লেখার জন্য কি করব, এই টেবিলে যাব এবং কয়টা কলাম কয়টা রো নিব সেটা এখান থেকে খুব সহজে নিয়ে আমি এটাকে করতে পারি। একটা টেবিল করে সেটা রেজাল্ট শিট হতে পারে, স্যালারি শিট হতে পারে, অথবা ক্যালেন্ডার একটা তৈরি করতে পারি। ঠিক আছে, তো তারপরে যে কাজটা আমরা শিখবো সেটা হচ্ছে এই যে কিভাবে এই পেজের মধ্যে আমি পিকচার নেব, আমার কম্পিউটার থেকে কিভাবে পিকচার নিতে পারি। তো আমি একটু নিচে চলে যাই, আমি এখানে ক্লিক করে দিলাম, নিচে ক্লিক করে আমি এখানে একটা ছবি নিতে চাই। ছবি নেওয়ার জন্য আমি চলে যাব ইনসার্ট, আমার যদি হোমে ক্লিক করা থাকে তো আমি ইনসার্টে চলে যাব, যাওয়ার পর এখানে পিকচারে ক্লিক করে দেবো। এই যে পিকচারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার কম্পিউটার যে ড্রাইভের মধ্যে ছবিগুলো দেওয়া আছে সেগুলো শো করবে। আমি চাইলে অন্যান্য ড্রাইভও সিলেক্ট করে দিতে পারি কোন ড্রাইভে আমার ছবিটা রয়েছে। তো আমার এখানে ছবিগুলো পেয়ে গেছি। আপনি চাইলে এই যে মিউজিকে ক্লিক করতে পারেন, পিকচারে ক্লিক করতে পারেন, ভিডিওতে ক্লিক করতে পারেন। এখানে যদি আপনার ছবি থাকে তখন আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন, অথবা আপনার যদি CDE ফটোস এই ড্রাইভগুলো থাকে সেখান থেকে কিন্তু ছবিগুলো নিতে পারেন। তো আমার ছবিগুলো পিকচারে রয়েছে, আমি এখান থেকে একটা ছবি নিতে চাই, আমি এই ছবিটা নেব। নেওয়ার পর এই ছবিটার মধ্যে ক্লিক করে দেব। ক্লিক করার পর এই যে ইনসার্টে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ছবিটা চলে আসছে। তো ছবিটা আসার পরে ছবিটা কিন্তু আমি খুব সহজভাবে নড়াচড়া করতে পারবো না। আমি যদি এই যে দেখেন চাপ ধরে টান দিই, আমার ছবি কিন্তু নড়াচড়া করছে না। তো এটাকে যদি আমার মতো করাতে চাই বা আমি যেভাবে চাই ছোট বড় অথবা কালার চেঞ্জ করা সেগুলো করতে চাই, তখন শুরুতে আমি একটা কাজ করে নেব। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ওয়ারাপিং টেক্সট নামে একটা অপশন রয়েছে, আপনি এখানে এই রচনাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর ইন ফন্ট অফ টেক্সট এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এই ছবিটা কিন্তু এখন আপনি যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারবেন। এই যে দেখেন এখন কিন্তু আমি মাউস দিয়ে চাপ দিয়ে ধরে আমি এটাকে এদিকে নিয়ে আসছি। আমি যদি চাই এটাকে ছোট করতে, এই যে এখানে ধরে চাপ দিয়ে ধরে এই যে এরোচনীতে চাপ দিয়ে ধরে ছোট করব, এবং চাইলে এটাকে এই মাঝখানে রাখতে পারবো। এবং এই ছবিটাকে যদি আমি ঘুরাতে যাই তাও করতে পারবো, যে এখানে চাপ দিয়ে ধরলে আমি ছবিটাকে ঘুরাতে পারবো। ঠিক আছে, এবং এখানে ছোট বড় যেভাবে ইচ্ছা এটাকে করতে পারি। তো এখন এখানে কিন্তু আরো অনেকগুলো কাজ রয়েছে। তো এই ছবিটাকে কিন্তু আমি ইচ্ছা করলে কালার চেঞ্জ করতে পারি, অথবা ফ্রেম দিয়ে আমি সাজাতে পারি সুন্দর করে। তো আমি যদি এটাকে কালার চেঞ্জ করতে চাই, তো এখানে দেখতে পাচ্ছেন কারেকশন রয়েছে একটা অপশন, এখান থেকে এই যে কালো রয়েছে অথবা আরও লাইট রয়েছে, আমি যেটা ক্লিক করব সেই কালারটা কিন্তু এখানে চলে আসবে। এই যে এটার উপর ধরলে কিন্তু দেখাবে এটা কীরকম হবে। আমার ন্যাচারাল যে ছবিটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। না দিতে চাইলে আমি এখান থেকে বাইরে ক্লিক করব, এটা আমার আগের জায়গায় চলে আসবে। আর যদি মনে করি যে না এটা ছবিটা একটু ব্ল্যাক টাইপের রয়েছে, তখন এটাকে এই ব্ল্যাক টাইপ দূর করার জন্য এখান থেকে কারেকশন আমি করতে পারি। এটাকে একটু লাইট বাড়াই দিই, আমি এখানে ক্লিক করে দিলাম। ঠিক আছে, লাইটটা একটু বেড়ে গেল। তো যদি চান এখানে কালার আরও অপশন রয়েছে, এই কালারে ক্লিক করলে কিন্তু এটার কালারগুলো পরিবর্তন হবে। কি কালার আপনি করতে চান আপনি এখান থেকে একদম সাদা কালো করতে পারবেন। ঠিক আছে, এই যে আমি এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলাম, দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। তো এখন মনে হচ্ছে যে না আমি এখান থেকে আবার ফেরত আসবো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমি চাই না। এখান থেকে এই যে আন্ডু কাট, এখানে যখন আমি ক্লিক করে দেবো দেখেন আগের জায়গায় চলে আসছে। এবং আরও পিছনে যেতে চাইলে যে আমি আমার অরিজিনাল ছবিটা চাই, তখন এখানে ক্লিক করে দেবো, আমার অরিজিনাল ছবির জায়গায় চলে আসছে। এবং এখন আমি যেটা দেখবো সেটা হচ্ছে আমি এখান থেকে খুব সহজে ফ্রেম বানাতে পারি। ফ্রেম আমি যখন এখানে ক্লিক করব প্রত্যেকটা ফ্রেম আমার সামনে আসবে কোনটা কীরকম। আর এখানে যদি আমি আরও বিস্তারিত চাই, এই যে এরোচনীতে ক্লিক করে দেবো, দেখেন এখানে অনেকগুলো স্টাইলের ফ্রেম রয়েছে, আমি ক্লিক করে করে সেগুলো আমি দেখতে পারি। আমি যদি এখানে ক্লিক করে দিই দেখেন খুব সুন্দর একটা স্টাইল 3D স্টাইল কিন্তু হয়ে গেল। এটা আপনি চাইলে এই ছবিটাকে ছোট বড় করে যেখানে ইচ্ছা সেখানে এটা বসাতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে 3D স্টাইলের ছবি হয়ে গেল। ওকে, আমরা এখন যে কাজ করবো আবার সেই জন্য আমি ইনসার্টে চলে যাচ্ছি। ইনসার্টে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে শেপ, এখন আমরা শেপ নিয়ে কিছু কাজ করব। শেপ হচ্ছে বিভিন্ন শেপ নিয়ে বিভিন্ন ডিজাইন করা। তো আমরা কিভাবে শেপ নিয়ে কাজ করব সেটাই দেখতে যাচ্ছি। তো আমি একটু নিচের পেজে চলে যাচ্ছি, নিচের আরেকটা পেজ নিয়ে নিচ্ছি, নতুন একটা পেজে চলে গেলাম। যাওয়ার পর আমি এখন শেপ নিয়ে কাজ করব। এই যে দেখতে পাচ্ছেন ইনসার্ট, তারপর হচ্ছে শেপ। আমি যখন এই শেপে ক্লিক করে দেব দেখেন আমার সামনে অনেক ধরনের শেপ রয়েছে। আমি এই শেপগুলো নিয়ে আমার আইডিয়া দিয়ে আমি বিভিন্ন ডিজাইন করতে পারি। তো আমি এখান থেকে আপনাকে বেসিক শিখিয়ে দিচ্ছি, আপনারা পরে আপনার মতো করে এখানে ডিজাইন দিয়ে বিভিন্ন ডিজাইন করতে পারেন। তো শুরুতেই আমি একটা বাংলাদেশের পতাকাটা আঁকি। সেটা করার জন্য দেখতে পাচ্ছেন এখানে পতাকার একটা ডিজাইন রয়েছে নিচে একদম, এই যে এটা আমি এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে আমার মাউসের যে ডিজাইন সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমি এখান থেকে এটা যখন মাউসের বাম পাশে চাপ দিয়ে ধরে টান দেব, পতাকার ডিজাইনটা এখান থেকে চলে আসবে। এবং টান দিয়ে যত বড় করতে চাই তত বড় করতে পারি, ছোট চাইলে ছোট করতে পারি। তো আমি এই সাইজ করে দিলাম। তো যদি চাই যে এটাকে এখান থেকে আরেকটু ছোট বড় করব সেটাও করতে পারি। এই যে এখানে চাপ দিয়ে ধরে
ছোট বড় আমি করতে পারি। তো আমি এই সাইজ করে নিচ্ছি, ঠিক আছে, এখানে রাখলাম। রাখার পর এখন চাচ্ছি যে এটার ভিতরে পতাকা তো আঁকবো। প্রথমে একটা কালার নিলাম বা একটা শেপ নিলাম, তারপর অন্য একটা শেপ নিতে যাচ্ছি। এই শেপ নেওয়ার জন্য আমি আবার এখানে চলে যাব, ইনসার্ট, তারপর হচ্ছে এই শেপ, এবং এখান থেকে গোল যে সূর্যের যে ডিজাইন সেটা আমি নেব। এখানে এই যে গোল ডিজাইন কিন্তু এখানে রয়েছে, আমি এটাকে ক্লিক করে দিলাম। দেওয়ার পর মাঝখানে ধরে আমি এই যে টান দেব, এটাকে ছোট বড় বা যেভাবে ইচ্ছা, যেখানে ইচ্ছা সেভাবে আমি রাখতে পারবো, ঠিক আছে। তো এখন আমি এটাকে কালার করব। কালার করতে চাই, প্রথমে সূর্যের কালারটা দিতে চাই। এখানে যখন আমার ক্লিক থাকবে তখন এরকম একটা স্টাইল আমার সামনে চলে আসবে, অথবা ইনসার্টে গিয়ে কিন্তু সেটা আমি করতে পারি, এখান থেকে করতে পারি, অথবা এই শেপের মধ্যে আবার যখন ডাবল ক্লিক করে দেব তখন এই অপশনটা আমার সামনে চলে আসবে। আর সেটা করার জন্য আমি এখানে দেখেন ক্লিক করার সাথে সাথে শেপ ফিল নামে একটা অপশন রয়েছে, এখান থেকে আমি কালার করতে পারি, অথবা অটোমেটিক কিছু কালার দেওয়া আছে সেটাও করতে পারি। এখানে যখন এরোজেনিতে ক্লিক করব অনেকগুলো কালার চলে আসছে, আমি এখান থেকে এই কালারগুলো অ্যাপ্লাই করতে পারি। ক্লিক করে দিলাম, কালার কিন্তু হয়ে গেল। কিন্তু আমি যেভাবে এটাকে রেড কালার করতে চাই সেটা কিন্তু এখানে হয় নাই। তো এটা করার জন্য আমি এখানে শেপ ফিল, এটা তো শেপ, আর এটাকে ফিল করার জন্য আমি এখানে ক্লিক করব শেপ ফিল, আর এটা কিন্তু ইনসার্টের আন্ডারেই থাকে। তো এখন এই শেপটাকে আমি আমার মতো কালার দিতে চাই, অটোমেটিক কালার না, তখন এটাকে কি করব, এটার মধ্যে ডাবল ক্লিক করে দেবো। আমি ডাবল ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। আমি এই কালারগুলো না দিয়ে সেই ফিলে যে কালারগুলো রয়েছে এখান থেকে দিতে চাই। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কালার রয়েছে, আমি এখান থেকে এই যে রেড কালারটা দিয়ে দিলাম। তো আমি যদি আমার মনের মতো কালার না পাই তখন কিন্তু এখানে আরও কালার রয়েছে, মোর ফিল কালার, এখানে ক্লিক করলে কিন্তু আমি বাকি কালারগুলো পেয়ে যাবো, এখান থেকে কালারগুলো নিতে পারবো, ঠিক আছে। তো আমি এটাকে আবার কালার করে দিচ্ছি, এখানে ক্লিক করে দিলাম, রেড কালার দিয়ে দিলাম, আমি কালারটা পেয়ে গেলাম। এবং নিচের যে কাপড়ের পতাকার যে কালারটা সেটা হচ্ছে আমাদের গ্রিন সবুজ, সেটা করার জন্য শেপ ফিলে চলে গেলাম, গিয়ে এখান থেকে এই যে গ্রিন তো পুরোপুরি গ্রিন পাচ্ছি না, সেটা পাওয়ার জন্য আমি প্রয়োজনে মোর ফিল কালার এখানে চলে গেলাম। যাওয়ার পর এখানে কাস্টম দেওয়া আছে, এখান থেকে আমি আসলে কালারটা খুঁজে পাবো না কোন কালারটা একদম একজ্যাক্ট কালার। আমি এখানে স্ট্যান্ডার্ডে চলে যাব এবং এখান থেকে এই যে গ্রিন পেয়ে গেলাম, যে কালার দিতে চান সেই কালার আপনি দিতে পারেন, দিয়ে আমি এখানে ওকে করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন একদম বাংলাদেশের যে পতাকা সেটা হয়ে গেল। তো এখন এখানে আরও কিছু জিনিস আমি অ্যাড করতে চাই। পতাকাটা যে ঝোলানো থাকে সেটা আমি একটা বাঁশ আঁকবো, সেটা করার জন্য এখান থেকে আমি শেপ নিতে পারি, এই যে এখানে শেপ দেওয়া আছে। কিন্তু আমি যদি একদম জায়গা থেকে নিতে চাই ইনসার্টে ক্লিক করব, দেওয়ার পর এই যে শেপে যাব, শেপে যাওয়ার পর এখান থেকে আমি বাঁশ দিব। বাঁশ আসলে এখানে পাবেন না, আপনি আপনার মতো করে এঁকে নিতে হবে। তো আমি এখান থেকে একটা ডিজাইন নিয়ে নিচ্ছি, একটা শেপ নিয়ে নিচ্ছি, যেমন এই শেপটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে এই যে চাপ দিয়ে ধরে বাঁশের মতো করে দেব, ঠিক আছে, বাঁশের মতো করে দিলাম। তো এটাকে আমি চাইলে আরও উপরে নিচে করতে পারি, আমি এখানে নিয়ে এটাকে আরও চিপা করতে পারি, এই যে এদিকে একটু ছোট করে দিলাম। তো এখন এটাকে চাচ্ছি যে এটার মধ্যে লাগিয়ে দিতে, তো এটাও নিতে পারি, আবার চাইলে এই বাঁশটাকেও কাছে নিয়ে আসতে পারি। আমি এটাকে এখানে রেখে দিলাম, ঠিক আছে। তো এখন চাচ্ছি এটার নিচে একটা বাঁশটা যেখানে লাগানো থাকবে সেরকম একটা শেপ আমি আঁকবো। আমি এখানে ইনসার্টে চলে গেলাম, যাওয়ার পর এই শেপে যাব, যাওয়ার পর এখান থেকে সুন্দর একটা ডিজাইন নিয়ে নিচ্ছি, আমি এটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে এই যে এটা দিয়ে দিলাম, এখন কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এখন এগুলোর কালারও কিন্তু আমি পরিবর্তন করতে পারি। এই বাঁশের কালার চেঞ্জ করতে গেলে ক্লিক করে দিলাম, দেওয়ার পর শেপ ফিলে যাব, যাওয়ার পর এখান থেকে আমি চাইলে অন্যান্য কালার দেওয়া আছে সেগুলো আমি এখান থেকে করতে পারি, এটা দিলাম। এবং এটাকে যদি আমি মাটির কালার দিতে চাই সেটাও করতে পারি। এখান থেকে যদি কালার আমার পছন্দ না হয় আমি মোর কালারে যাব, যাওয়ার পর স্ট্যান্ডার্ডে ক্লিক করব, যাওয়ার পর এখান থেকে যে মাটি কালার অথবা লাইট কালারটা দিয়ে দিলাম, পিঙ্ক কালার দিলাম, দেওয়ার পর এটা হয়ে গেল, ঠিক আছে। তো এইগুলো আমাদের পতাকা, এটা কিন্তু আপনার আইডিয়া দিয়ে কিন্তু আঁকতে হবে। এখানে অনেক শেপ রয়েছে, আপনি চাইলেই বিভিন্ন ডিজাইন এখান থেকে করতে পারেন। তো আমরা এখন অন্য একটা বিষয় আঁকি, এখানে অন্য একটা জিনিস আঁকি, সেটা হচ্ছে আমি একটা চাঁদ আঁকি, চাঁদ। তো আমি ইনসার্টে চলে গেলাম, যাওয়ার পর এখান থেকে শেপ, এই শেপ থেকে চাঁদ আঁকবো, চাঁদ। চাঁদ অবশ্যই দেওয়া আছে, এই যে চাঁদ, আমি এখান থেকে চাঁদ আঁকলাম। এটাকে যদি আমি ঘোরাতে চাই এখানে চাঁদ দিয়ে ধরে ঘোরাই দেব। তো এটার মধ্যে একটা তারা দরকার, তারা দেওয়া আছে, এখান থেকে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে যে দেখেন স্টার দেওয়া আছে, স্টার এখানে একটা স্টার রেখে দিলাম, চাঁদ তারা কিন্তু হয়ে গেল। কালার কিভাবে চেঞ্জ করব, ক্লিক করাই আছে, এখান থেকে শেপ ফিল, এবং এখান থেকে খুব সুন্দর করে যে কালার দিতে চাই সেই কালার দিতে পারবো। এটাকে ক্লিক করে দিলাম, দিয়ে তারার কালারটা চেঞ্জ করে দিয়ে দিলাম।
তো চাঁদ তারা কিন্তু আমাদের হয়ে গেল এবং কালারও কিন্তু হয়ে গেল। এখন সর্বশেষ আরেকটা বিষয় আঁকি, সেটা হচ্ছে নৌকা। আমি এখানে চাইলে নৌকা কিন্তু আঁকতে পারি। আমি আরেকটা পেজ নিয়ে নিচ্ছি, এই পেজে চলে আসলাম। আসার পর আমি চাচ্ছি যে এখানে একটা নৌকা আঁকবো। আমি এই 3টা বিষয়ে এঁকে দেখাবো, আর এরপরে আপনি বুদ্ধি করে করে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আঁকাআঁকি করবেন। তো আমি নৌকা আঁকার জন্য আমি ইনসার্টে চলে যাব, যাওয়ার পর এখান থেকে এই যে শেপে চলে যাব, যাওয়ার পর এখানে এই যে চাঁদ এটা নিয়ে নিলাম, চাঁদ যে স্টাইল বা ডিজাইন এটা নিয়ে আমি এটাকে এইভাবে করে দিলাম। এখন কিন্তু চাঁদের মতো, তো আমি এটাকে যদি ঘুরাই দিয়ে দেখেন নৌকার মতো হয়ে গেল। আমি যদি আরও ছোট বড় বা লম্বা করতে চাই সেটাও এখান থেকে করতে পারি খুব সহজেই। এরকম এরকম করে দিলাম। দেওয়ার পর এখন চাচ্ছি যে নৌকার মধ্যে যে একটা ছয়া থাকে, এটাকে ছয়া বলে আমাদের এলাকার, আমি জানি না অন্য জায়গায় কিভাবে বলে। তো এখানে ছয়া দেওয়ার জন্য আমি এখান থেকে এই শেপটা নিতে পারি, অথবা আরও অন্যান্য শেপ রয়েছে আমি সেগুলো নিতে পারি। এখান থেকে আমি এই শেপটা নিলাম, নেওয়ার পর এখানে এভাবে বড় করে দিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে এটা বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন নৌকার মতো কিন্তু হয়ে গেল। তারপর বইটা দিতে চাই, এটা ক্লিক করলেই কিন্তু এখানে শেপ পাবো। আমি শেপ পাওয়ার পর এখান থেকে বইটার মতো কিভাবে নেব, এটা নিলাম। নেওয়ার পর এখান থেকে খুব সহজে এরকম করে এটাকে এরকম বাঁকা করে আরো ছোট করে দেই, আরেকটু এদিকে করে দেই। ঠিক আছে, তো বইটা কিন্তু এখনো হয় নাই। আমি আরেকটা শেপ নিচ্ছি, এখান থেকে ট্রায়াঙ্গেল একটা শেপ নিলাম, নেওয়ার পরে এটাকে এরকম করে এখানে নিয়ে যাই, নেওয়ার পরে এটাকে এমনি এইভাবে ঘুরিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখন কিন্তু বইটার মতো হয়ে গেল। ঠিক আছে, এখানে একটা বাঁশের মতো লাগবে। আমি সেটা করার জন্য ইনসার্ট, তারপর হচ্ছে শেপ, এখান থেকে এটাই নিলাম, নেওয়ার পর এরকম করে শেপ আঁকলাম। আঁকার পরে এটাকে এরকম বাঁকা করে দিয়ে আমি চাইলে এটাকে এখানে দিতে পারি, ধরার জন্য যে সুবিধা থাকে সেটা এখান থেকে করে নিচ্ছি। তো এখন যদি আমি কালার চেঞ্জ করতে চাই, এটাকে সিলেক্ট করে দিলাম, শেপ ফিল, এখান থেকে আমি কালার দিয়ে দিলাম, এটা দিলাম। নিচের অংশটাকে আমি এটা দিলাম, এটাকে আমি এটা দিলাম। তো প্রত্যেকটা কিন্তু আমি কালার পরিবর্তন করতে পারবো। এখানে আরেকটা বিষয় রয়েছে, আমি যখন এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখেন একটা অপশন রয়েছে শেপ আউটলাইন। আউটলাইন কালারটা যদি এই যে দেখতে পাচ্ছেন, এটার মধ্যে কিন্তু একটা আউটলাইন, এই যে সাইড দিয়ে একটা দাগ রয়েছে কালার দেওয়া, এটাকে বলা হয় আউটলাইন কালার। আমি চাইলে এই কালারগুলোকে চেঞ্জ করতে পারি। এখানে ক্লিক করে এখানে চলে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমি এই যে রেড কালার দিয়ে দিচ্ছি, তখন কিন্তু আউটলাইন কালারটা রেড হয়ে গেল। চাইলে প্রত্যেকটা বিষয় কিন্তু এভাবে কালার আমি পরিবর্তন করতে পারি। তো আমাদের কিন্তু চমৎকার একটা নৌকা আঁকা হয়ে গেল। আপনারা চাইলে এরকম বুদ্ধি করে করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আঁকতে পারবেন। এখানে অনেক ধরনের শেপ দেওয়া আছে, আপনি শেপগুলোকে কাজে লাগাতে পারেন। ঠিক আছে, তো এখন আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে এখান থেকে সোজা চলে আসবো স্ক্রিনশট। তো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্ক্রিনশট। স্ক্রিনশট নেওয়ার জন্য প্রথমে ইনসার্টে ক্লিক করব, তারপর এখান থেকে স্ক্রিনশটে ক্লিক করে দেব। তো আমি যখন এখানে ক্লিক করে দেব, দেওয়ার পর এই যে স্ক্রিন ক্লিপিং আমি এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর ডেস্কটপে কিন্তু একটা ঝাপসা হয়ে গেল, আর আমার মাউসটা কিন্তু একটা প্লাস চিহ্ন হয়ে গেল। তো এখান থেকে আমি আসলে যতটুকু নিতে চাই চাপ দিয়ে ধরে আমি ততটুকু যা সিলেক্ট করে দেব, আর ওইটা স্ক্রিনশট হয়ে আমার ওয়ার্ড ফাইলে চলে যাবে। তো আমি এখান থেকে শুরু থেকে পুরো পেজটাকে স্ক্রিনশট নিতে চাই, আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখেন এই পুরো পেজটা কিন্তু স্ক্রিনশট হয়ে আমার পেজের সামনে চলে আসলো। এবং চাইলে এটাকে এখন ছোট বড় করতে পারি, অথবা ডান বাম করতে পারি, অথবা ঘোরাতে পারি। ঠিক আছে, এই যে এখানে আমি বসাই দিলাম। তো এখন আমরা শিখব পেজ নাম্বার। একটা ডকুমেন্টের মধ্যে কিভাবে পেজ নাম্বার দিতে চাই। আমি যে এখানে অনেকগুলো পেজ করলাম, এখানে কিন্তু আমি জানবো না যে কোনটা কত নাম্বার পেজ। আমি যদি 100 পেজ লিখি, তখন এই পেজ নাম্বার বোঝার জন্য আমি করব কি, এখানে পেজ নাম্বার দেওয়ার জন্য আমি চলে যাব ইনসার্ট থেকে চলে যাব, এই যে দেখতে পাচ্ছেন এখানে পেজ নাম্বার, এখানে যাব এবং পেজ নাম্বার কি উপরে দেব নাকি নিচে দেব, টপ অফ পেজ বটম অফ পেজ। আমি যদি টপ অফ পেজই দিতে চাই এখানে ক্লিক করে দেব, বটম অফ পেজ দিতে চাইলে এখানে ক্লিক করে দেব। তো আমি উপরে দিতে চাই টপ অফ পেজ। এখান থেকে আবার এখানে কিন্তু আরেকটা অপশন হচ্ছে, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাম পাশ। ঠিক আছে, তারপর হচ্ছে এটা হচ্ছে সেন্টার, তারপর হচ্ছে ডান পাশ। তো আমি যদি সেন্টার দিতে চাই এখানে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা পেজের উপরে কিন্তু আমার এই যে নাম্বার
পেজ নাম্বারটা কিন্তু চলে আসলো। এখন আমি পেজ নাম্বার যখন এভাবে চেঞ্জ করব পেজ, তখন এই নাম্বারগুলো দেখা যাবে যে কত নাম্বারে, অটোমেটিক এই নাম্বারগুলো কিন্তু হয়ে যাবে। তো এখন আমরা শিখব টেক্সট বক্স। ইনসার্টের মধ্যে চলে যাব, যাওয়ার পরে একদম ডান পাশে চলে আসবো, সেটা হচ্ছে টেক্সট বক্স। কোন একটা ছবির উপরে যদি আমরা বক্স বানিয়ে লিখতে চাই অথবা কোন একটা বক্সের মধ্যে লিখতে চাই, তখন আমরা টেক্সট বক্সের ইউজটা করব। ধরেন এই ছবিটার উপরে কিন্তু আমি চাইলে লিখতে পারবো না, এটা লেখার জন্য আমাকে টেক্সট বক্স ইউজ করতে হবে। আর সেটা করার জন্য আমি ইনসার্টে চলে যাব, ইনসার্ট থেকে এই যে টেক্সট বক্স এখানে আমি ক্লিক করে দেব। দেওয়ার পর আমি এখানে ক্লিক করতে পারি, এটাও ক্লিক করতে পারি, এটা একটা বক্স, আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেক্সট বক্সটা চলে আসছে। তা আমি যদি এখানে লেখা দেওয়া আছে, আমি এটাকে ডিলিট করে দিতে চাই, আমি এখানে ডিলিটে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি এখানে বাংলাদেশ লিখবো অথবা ফ্লাওয়ার লিখবো, আমি বাংলাদেশে লিখি, বাংলাদেশ লিখে দিলাম। এবং এই লেখাটাকে এই বক্সের মধ্যে রেখে কিন্তু আমি এখানে বসাতে পারবো। আমি যদি চাই ক্লিক করে এটাকে এখানে চাপ দিয়ে ধরে এখানে বসিয়ে দিলাম, এবং চাচ্ছি এই লেখাটাকে একটু বড় করব। বড় করার জন্য আমি একটু এখানে হোমে চলে যাব, যাওয়ার পরে এটাকে একটু বড় করে দিচ্ছি। ঠিক আছে, বড় করার পর এটাকে একটু ছোট করে দেব, এই যে। তারপর এটাকে আমি এখানে নিয়ে গেলাম, বাংলাদেশ লিখে দিলাম, বাস হয়ে গেল। এই হচ্ছে আমাদের টেক্সট বক্স। এটা কোনো একটা ছবির উপরে যখন আপনি লিখতে যাবেন তখন সরাসরি কিন্তু এইভাবে লিখতে পারবেন না, তখন টেক্সট বক্স আকারে এই লেখাটাকে আপনাকে লিখতে হবে। তো আমি আবার ইনসার্টে চলে যাচ্ছি এবং এখান থেকে আমি এখন যেটা দেখবো সেটা হচ্ছে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট কীভাবে করবো, আমি একদম নিচে চলে যাচ্ছি, এখানে আমি লিখবো আবার বাংলাদেশ লিখলাম, লেখাটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি এখন এই লেখাটাকে ওয়ার্ড আর্ট করবো। ওয়ার্ড আর্ট হচ্ছে ওয়ার্ড আর্ট একটা ডিজাইন। এটা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমি এই যে ওয়ার্ড আর্টে চলে গেলাম এবং এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে। আমি যে ডিজাইনটা করতে চাই সেই ডিজাইনটার উপরে ক্লিক করে দেবো, আমি এখানে এটার উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই লেখাটা কিন্তু একটা সুন্দর ডিজাইন করে ওয়ার্ড আর্ট হয়ে গেল। ঠিক আছে, এখন এটাকে আমি বড় করতে পারি, বড় করে এই লেখাটাকে সিলেক্ট করে আমি আবার এখান থেকে বড় করে দেব। হোমে যাব, যাওয়ার পর এখান থেকে বড় করে দিলাম। ঠিক আছে, তো লেখাটা কিন্তু আমার বড় হয়ে গেল। তো আমি চাচ্ছি লেখাটাকে আরো ডিজাইন করতে, তখন এই লেখাটার উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই অপশনগুলো আমার সামনে চলে আসবে এবং এখান থেকে বিভিন্ন স্টাইল, এই যে ওয়ার্ড আর্টের যে স্টাইল এটাও দিতে পারি, অথবা আমি এখান থেকে আরো ভিন্ন ভিন্ন যে স্টাইল রয়েছে, এই যে এগুলো রয়েছে, আমি সেগুলো করতে পারি এখান থেকে খুব সহজেই। ক্লিক করে দিলে কিন্তু ডিজাইনগুলো হয়ে যাবে। আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পর চাচ্ছি যে এখানে শেপ ফিল, এই শেপটাকে আমি ফিল কি কালার দিয়ে করতে চাই এটা করে দিলাম। তারপর শেপ ফিল আউটলাইন কালারটা কিভাবে করবো, এটা রেড কালার করে দিলাম, এই যে আউটলাইন কালার। ঠিক আছে, তো এখন চাচ্ছি যে ইফেক্ট করতে, আমি এখানে শেপ ইফেক্টে যাওয়ার পর এখানে অনেকগুলো ইফেক্ট চলে আসবে। তো আমি যদি এখান থেকে প্রিসেট কিছু ডিজাইন দেওয়া আছে, আমি চাইলে সেগুলো করতে পারি। এই যে ক্লিক করলে কিন্তু ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। এটা একটা ডিজাইন কিন্তু হয়ে গেল, 3D ডিজাইন। অন্যান্য ডিজাইন দিয়েও কিন্তু আমি এটাকে সাজাতে পারি, তো এটা আপনাদের ইচ্ছা। ঠিক আছে, তো আমি আবার চলে যাচ্ছি ইনসার্টে, এখানে গিয়ে তারপর যেটা শিখবো সেটা হচ্ছে ডেট এন্ড টাইম। আমি চাচ্ছি যে আমার ডকুমেন্টের মধ্যে ডেট এন্ড টাইম বসাতে, আমি এখানে ক্লিক করে দিলাম। তো আমি এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পর ইনসার্টে চলে গেলাম। ইনসার্ট থেকে এই যে ডেট এন্ড টাইম আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে আজকের যে ডেট সেগুলো কিন্তু ডেট এন্ড টাইম এখানে দেওয়া আছে, শর্টকাট করে দেওয়া আছে, আবার বড় করে দেওয়া আছে। এখানে দেওয়া আছে 3:27 অথবা 3:27 AM, তারপরে মে 21, আর এখানে যদি চাই ফ্রাইডে মে 28, 2021 পুরোটা দিতে চাই। এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিলাম। দেখেন এখানে কিন্তু ডেট এন্ড টাইম অটোমেটিক এখানে বসে গেল, আমাকে লিখতেও হলো না, এখানে বসে গেল। ঠিক আছে, তারপর আমরা শিখবো হচ্ছে এখান থেকে ইকুয়েশন। আমরা যদি কোনো ধরনের প্রশ্ন করি, ম্যাথের প্রশ্ন, তখন বীজগণিতের প্রশ্ন করতে গেলে এই ইকুয়েশনগুলো কাজ লাগে। তো এটা করার জন্য আমি কি করব, আমি একটা নতুন পেজ নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে ইকুয়েশনের কাজগুলো আমরা করতে চাই, জাস্ট ইনসার্টে ক্লিক করে দেব। তারপর এখানে ইকুয়েশনে চলে আসবে। ইকুয়েশনে দেখেন এখানে অনেকগুলো ইকুয়েশন সাজানো আছে, আপনি চাইলেই যেটা দিতে চান সেটা ক্লিক করে এখানে চলে আসবে এবং এটাকে আপনি চেঞ্জ করে করে আপনি পরিবর্তন করতে পারেন। যেমন এটা এ দেওয়া আছে, আপনি এটাকে বি করে দিতে পারেন। ঠিক আছে, এভাবে কিন্তু চেঞ্জ করে আপনি ইকুয়েশনগুলো সুন্দর করে সাজাতে পারবেন। আচ্ছা, তারপর আমরা ইনসার্টে চলে গেলাম এবং এখান থেকে সিম্বল, আমরা এখন দেখব সিম্বল কিভাবে ইউজ করা হয়। কোন একটা লেখার শুরুতে অথবা লেখার মাঝখানে যদি সিম্বল দিতে চাই, এই যে এই লেখাটা শুরুতে আমি একটা সিম্বল বসাবো। বসানোর জন্য আমি এখানে সিম্বলে চলে যাব। যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের সিম্বল রয়েছে। আমি এই যে হ্যাশ দিতে পারি, স্টার দিতে পারি, অথবা
@ দিতে পারি, এই যেটা দিয়ে দিলাম, অথবা এখান থেকে আমি এটা দিয়ে দিলাম। এটা আমার ইচ্ছা, আমি যদি চাই যে কোনো একটা সিম্বল বসাতে তখন এখান থেকে আমি সিম্বলগুলো নিয়ে আসবো। তো সিম্বল আরও কিন্তু বিস্তারিত রয়েছে, আমি মোর সিম্বলে চলে গেলে এখানে কিন্তু অনেক ধরনের সিম্বল আপনি পাবেন। এই যে এখানে চেঞ্জ করলে বিভিন্ন ধরনের সিম্বল পাবেন, আরবি সিম্বলও পাবেন। এগুলো কিন্তু আপনি ক্লিক করে করে এখানে নিয়ে যেতে পারবেন। যে সিম্বলটা নিতে চান এখানে ক্লিক করে দিলাম, তারপর ইনসার্টে দেবো, এই সিম্বলটা কিন্তু এখানে চলে গেল। ঠিক আছে, আমি এটা ক্লোজ করে দিলাম। তো আমরা এখান থেকে ইনসার্টের মধ্যে যে গুরুত্বপূর্ণ সেগুলো আমরা এখান থেকে দেখি। প্রথম হচ্ছে টেবিল, পিকচার, তারপর শেপের মধ্যে অনেকগুলো কাজ সেটা শিখে নিলাম। এবং এখান থেকে স্ক্রিনশট, তারপর হচ্ছে পেজ নাম্বার, টেক্সট বক্স, ওয়ার্ড আর্ট, তারপর হচ্ছে ডেট এন্ড টাইম, ইকুয়েশন, সিম্বল। তো সর্বশেষ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ড্রপ কেপ। এই ইনসার্টে যাব, ইনসার্ট থেকে একদম ডান পাশে এসে ড্রপ কেপ। ড্রপ কেপ মানে হচ্ছে এখানে যখন আমি ক্লিক করব দেখেন একটা ছবি দেখাচ্ছে এখানে যে পুরা পেজের মধ্যে একটা অক্ষর বড়, এরকম হয় পত্রিকার লেখাগুলোর মধ্যে, এরকম হয় যে হেডলাইন যখন শুরু হয় অথবা পত্রিকার লেখা যখন শুরু হয় একটা অক্ষর বড় দিয়ে শুরু করা হয়, এর একটু স্টাইল বা সুন্দর করার জন্য। তো আমরা যদি এখান থেকে এই লেখা শুরুতে এই যে টিটাকে ড্রপ কেপ করতে চাই তখন এই লেখাটাকে বা টি অক্ষরটাকে আমি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখানে আমি ড্রপ কেপে চলে যাব। যাওয়ার পর এখান থেকে 1, এটা হচ্ছে তিনটার মধ্যে, তিনটা লাইনের মধ্যে বড় হবে, অথবা এটা হচ্ছে পুরা লেখাটার আলাদা হয়ে যাবে, তো আমি এটা চাচ্ছি। অথবা ড্রপ কেপ অপশনে যদি চলে যায়, আমি এখানে চলে গেলাম, যাওয়ার পর এই অপশনটা আমার সামনে চলে আসবে ক্লিক করার পর। তো আমি চাচ্ছি যে ড্রপে ক্লিক করে দেওয়ার পর এই যে লাইন অফ ড্রপ, কয়টা লাইনের মধ্যে আমি ড্রপ কেপটা দিতে যাচ্ছি, এই টিটা কি 2টা লাইনের মধ্যে হবে নাকি 3টা লাইনের মধ্যে হবে নাকি 4টা। তো আমি যদি এখানে 4 4টা দিয়ে দিই, এখন 4 লাইন, তো আমি এটাকে 2 লাইনে করতে যাচ্ছি, দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে 2টা লাইনের টিটা কিন্তু 2টা লাইনের মধ্যে হয়ে গেল। এটা একটা সৌন্দর্য, কোন একটা লেখা সুন্দর করার জন্য এই স্টাইলটা আপনি করতে পারেন। এটাকে যদি আমি আবার ক্লিক করে দেই এবং ড্রপ কেপে চলে গেলাম, যাওয়ার পর এই অপশনে চলে যাব, যাওয়ার পর এখান থেকে যদি আমি 3 দিই তখন দেখেন এটা 3 লাইনের মধ্যে হয়ে গেল ড্রপ কেপ। ঠিক আছে, তো এটাকে বলা হয় ড্রপ কেপ। তো আশা করি ইনসার্টের যে বেসিক বিষয়গুলো রয়েছে সেগুলো আপনারা খুব সহজে এখান থেকে করতে পারবেন। তারপর আমরা শিখবো হচ্ছে ডিজাইন। তো আমরা ডিজাইনে ক্লিক করে দিলাম, দেওয়ার পর একদম ডানে চলে আসবে, এখানে দেখেন 3টা কাজ রয়েছে, ওয়াটারমার্ক, তারপর হচ্ছে পেজ কালার, পেজ বর্ডার। তো আমরা একটা পেজকে যদি বর্ডার করতে চাই অথবা পেজ কালার করতে চাই, ওয়াটারমার্ক করতে চাই, সেটা কিভাবে করব। সেটা করার জন্য আমরা এই পেজে তো আছি, এই পেজে থাকার পর এই যে ডিজাইনে চলে যাব, ওই ডিজাইন থেকে ওয়াটারমার্ক। আপনি যদি চান যে আপনার এই লেখাটা বা কোনো গুরুত্বপূর্ণ একটা লেখা আপনি প্রিন্ট করবেন আর সেটা নিচে যদি আপনি একটা ওয়াটারমার্ক লেখার ডিজাইন দিয়ে দেন, অনেকে দিতে পারে নো কপি, ডোন্ট কপি, হ্যাঁ, এই বিষয়গুলো লিখে দিলে কিন্তু কেউ কপি করতে পারবে না, বা আপনার নাম দিয়ে দিলে সেটা প্রিন্ট করলে কিন্তু আপনার নাম থাকবে, সে বাদ দিতে পারবে না। ঠিক আছে, এই লেখাটার নিচে। তো আমরা সেটা করার জন্য চলে যাচ্ছি ডিজাইন, তারপর হচ্ছে ওয়াটারমার্ক। তো আমরা ওয়াটারমার্কে ক্লিক করার সাথে সাথে এই অপশনগুলো চলে আসে, আমরা সহজে এগুলো করতে পারি। এখানে ড্রাফট, তারপর হচ্ছে স্যাম্পল, তারপর হচ্ছে ডোন্ট, তারপর ডু নট কপি। আমরা যদি চাই যে এই ফাইলটাকে কপি না করতে তখন এটাতে ক্লিক করে দেব। তো আমি যদি এখানে ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন লেখাটার নিচে একটা জল ছাপের মতো ডু নট কপি লেখাটা চলে আসছে। এটা যদি চেঞ্জ করতে চাই আমি এখানে ওয়াটারমার্কে চলে যাব, যাওয়ার পর এখানে স্যাম্পলে দিয়ে দেবো। তো স্যাম্পলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই লেখাটার নিচে কিন্তু স্যাম্পল লেখাটা চলে আসছে। এবং কোনো একটা ফাইল যদি আপনার স্যাম্পল হিসাবে কাউকে দেখাতে চান তো এটা নিচে এইভাবে আপনি ওয়াটারমার্কটা দিতে পারেন, তখন এটা স্যাম্পল হিসাবে খুব সহজে বুঝতে পারবে এবং এটা যে মেইন ফাইল না সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো ইচ্ছা করলে আপনি এখানে আপনার নামও দিয়ে দিতে পারেন। তো আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি, আমি এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পর আমি একদম নিচে চলে যাব, যে কাস্টম ওয়াটারমার্ক আমি এখানে ক্লিক করে দেব। দেওয়ার পরে যে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসছে। তো আমি যদি এখন এই স্যাম্পলের জায়গায় আমি আমার নাম দিতে চাই অথবা আমার ক্রিয়েটিভ আইটি নামটা দিতে চাই, তো এখানে যে স্যাম্পলের জায়গাটাকে আমি চেঞ্জ করে দেব, এটাকে ডিলিট করে দেব। দেওয়ার পর আমি আমার ক্রিয়েটিভ আইটি লিখে দিলাম, দেওয়ার পর আমি এখানে ওকেতে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন এখন কিন্তু লেখাটার নিচে এই যে ওয়াটারমার্ক হিসেবে ক্রিয়েটিভ আইটি একাডেমি চলে আসে। আমি যদি কোনো একটা শিট তৈরি করি সেটা নিচে এইভাবে প্রত্যেকটা পেজের যদি আমি এটা সিলেক্ট করে দেই তখন প্রত্যেকটা পেজের লেখার নিচে এটা ক্রিয়েটিভ আইটি একাডেমি দেখাবে। এটা আমি ছোট করতে পারি, বড় করতে পারি, অথবা কালারও কিন্তু চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তারপর যে কাজটা দেখব সেটা হচ্ছে পেজ কালার। আমরা যদি চাই যে আমরা যে পেজে লেখালেখি করতেছি সেই পেজের কালারটাকে পরিবর্তন করব বিভিন্ন কালারের মাধ্যমে, তখন আমি চলে যাব এই যে ডিজাইন, হোম, ইনসার্ট, ডিজাইনে যাওয়ার পর একদম ডান পাশে চলে যাব, গিয়ে পেজ কালার আমি এখানে ক্লিক করে দেব। এই পেজটা সিলেক্ট করা আছে, আমি কি কালার করতে চাই পেজটাকে, আমি এখান থেকে কালার দিয়ে দেব। এই যে রেড,
ইয়েলো, গ্রিন, ব্লু, যে কালার দিতেছে। তো আমি যদি এটাকে এই কালারটা দেই, দেখেন এটা কিন্তু পেজ কালার হয়ে গেল এবং প্রত্যেকটা পেজ কিন্তু এখন কালার হয়ে গেল। ঠিক আছে, এবং এই যে দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক কিন্তু প্রত্যেকটা লেখার নিচে চলে আসছে। আর এটা যদি বাদ দিতে চাই যে আমি ওয়াটারমার্কটা দিতে চাই না, তখন আমি কি করব, এই ওয়াটারমার্কে চলে যাব, যাওয়ার পর এখান থেকে রিমুভ ওয়াটারমার্ক আমি এখানে ক্লিক করে দিব, চলে যাবে। আবার যদি এটা নিয়ে আসতে চাই, ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো এখন যদি আবার কালারটা পরিবর্তন করতে চাই, যে এই কালার আমার ভালো লাগতেছে না, আমি কালারটা পরিবর্তন করতে চাই, তো পেজ কালারে চলে যাব, যাবার এখান থেকে সাদা দিতে পারি, অন্য কালারও দিতে পারি, এটা দেব, এটা দিতে পারি। আর যদি না দিতে চাই তখন নো কালারে ক্লিক করে দেব, তখন কোনো কালার কিন্তু আর থাকবে না এখানে। ঠিক আছে, তো এখন আমি চাইলে এখান থেকে নর্মাল একটা কালার দিয়ে দিতে পারি, একদম ঝাপসা করে হালকা করে একটা কালার দিতে পারি, এই কালারটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন চাচ্ছি যে পেজ বর্ডার, এই পেজের মধ্যে যদি আমি বর্ডার দিতে চাই সেটা কিভাবে করব। আমি আবার ইনসাইডে চলে যাব, ইনসাইডে ক্লিক করে দেওয়ার পর একদম ডান পাশে পেজ বর্ডার, আমি যদি এখানে ক্লিক করে দেই, আমার সামনে এরকম একটা বক্স চলে আসবে, এটা হচ্ছে পেজ বর্ডার দেওয়ার জন্য। তো এখানে আমি একদম নিচে চলে যাব, শুরুতে আমি এই আর্ট যে ডিজাইন করা দেওয়া আছে সেই ডিজাইনগুলোকে আমি অ্যাপ্লাই করব। এখানে নাম দেওয়া আছে, আমি এখান থেকে যখন ক্লিক করব, এখানে দেখেন অনেকগুলো বর্ডার দেওয়া আছে, আমি একটা দেখা আগে তা বুঝতে পারবেন। তো প্রথমটাতে আমি ক্লিক করে দিলাম, দেওয়ার পর দেখাচ্ছে যে এটা হচ্ছে প্রিভিউ, যে পেজের মধ্যে কীরকম হবে। আমি যখন এটা ক্লিক করে দেব, দিয়ে ওকে দিয়ে দেব, দেখেন পেজের মধ্যে কিন্তু এরকম একটা ডিজাইন হয়ে গেল। এটা কি ডিজাইন, লিচো ডিজাইন না বড় ডিজাইন? ওকে, এটা লিচো ডিজাইন হয়ে গেল। আমরা এখন প্রত্যেকটা পেজে কিন্তু ডিজাইনটা হয়ে গেল। আমি চাচ্ছি যে না, এটা না, আমি আরো সুন্দর একটা ডিজাইন দিতে চাই, তখন পেজ বর্ডারে চলে যাব, যাওয়ার পর এখান থেকে আমি চেঞ্জ করে দিতে পারি। অনেক ডিজাইন দেওয়া আছে, আমি চাইলে এখান থেকে ফুলের ডিজাইন দিতে পারি, তারপর সাদা কালো ডিজাইন দিতে পারি, আমি এটা দিয়ে দিব, ওকে দিয়ে দিলাম। দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আর যদি চাই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিতে, তাও করতে পারি। আমি নিচে চলে যাবো একদম, এই যে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অনেক ডিজাইন দেওয়া আছে, ওকে দিয়ে দিলাম, হয়ে গেলে কিন্তু খুব চমৎকার একটা ডিজাইন হয়ে গেল। আর এই পেজ বর্ডার ডিজাইন যদি আমি না দিতে চাই, তখন আমি কি করব, আমি চলে যাব পেজ বর্ডারে গিয়ে এখান থেকে আমি এটাকে নান করে দেব, এই যে একদম উপরে নিয়ে আসবে বারটাকে, এই নান করে দেব, ওকে দিয়ে দেবো, তখন কিন্তু ওই ডিজাইনটা থাকবে না। ঠিক আছে, তো এখন চাচ্ছি যে আমি অন্য একটা ডিজাইন করতে, বা ছোটোখাটো কোনো ডিজাইন করতে, ফুলের ডিজাইন না দিয়ে এখান থেকে আমি এই যে দেখতে পাচ্ছেন পেজ বর্ডার থেকে স্টাইল দেওয়া আছে, এটা আসলে একটা ডিজাইন রয়েই গেল এখানে। এটাকে যদি আমি মোটা করে দিতে চাই, এখান থেকে এই যে এটা দিতে পারি, তারপর এটা কীরকম হবে এটা কিন্তু এখানে দেখাচ্ছে, এই যে এটা দিতে পারি, এই যে এরকম হবে। আমি যদি ওকে করে দিই, দেখেন এই ডিজাইনটা কিন্তু এরকম হয়ে গেল। আমি যদি এই ডিজাইনটাকে বন্ধ করতে চাই, তখন এখান থেকে এই যে নাম দিয়ে দেবো, দিয়ে ওকে দিয়ে দেবো, তখন কিন্তু আর পেজ বর্ডার ডিজাইনটা হবে না। আর দিতে চাইলে পেজ বর্ডার এখান থেকে যে কোনো এটাও দিতে পারি, আবার এটাও দিতে পারি, এখান থেকে দিতে পারি। এটা দেওয়ার জন্য আবার কালারও চেঞ্জ করা যায়। আমি যদি এটা দিই, দেওয়ার পর এখান থেকে কালার অটোমেটিক দেওয়া আছে, আমি যদি এটাকে ইয়েলো দিয়ে দিলাম, দিয়ে ওকে দিয়ে দিলাম, দেখেন ইয়েলো কালার বর্ডার কিন্তু হয়ে গেল। ঠিক আছে, চাইলে এটাকে ফুলের ডিজাইন দিলেই মনে হয় সবচেয়ে সুন্দর হবে। আমি এখান থেকে এটা দিয়ে দিলাম গাছের ডিজাইন, বাস সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তো আমাদের কিন্তু ডিজাইনের যে 3টা কাজ সেটাও খুব সুন্দরভাবে শেষ করলাম, ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার। আশা করি 3টা কাজে আপনারা খুব সহজেই করতে পারবেন। তো এখন আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে লেআউট। আমি লেআউটে ক্লিক করে দিলাম এবং এখানে মার্জিন, তারপর হচ্ছে ওরিয়েন্টেশন, তারপর হচ্ছে সাইজ, তারপর হচ্ছে কলাম। এই 4টা কাজ খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটা পেজ যখন লেখালেখি করব তখন পেজ থেকে শুরুতেই পেজ সেটআপ দিয়ে নিতে হয়, আর সেটা হচ্ছে লেআউট। তো প্রথমেই আমরা মার্জিন দেখব। মার্জিনটা হচ্ছে এরকম যে এই যে পেজটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে, তো এখান থেকে লেখাটা শুরু না হয়ে এখান থেকে কেন শুরু হলো, এদিকে একটু ফাঁকা, এদিকে ফাঁকা, এদিকে ফাঁকা, নিচে ফাঁকা, এই ফাঁকাটা হচ্ছে মার্জিন। তো এখানে আমরা একটু মার্জিনে চলে যাই। মার্জিনে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে এখানে মার্জিন দেওয়া আছে, এটা নিচে 1 ইঞ্চি, ডানে বামে উপরে নিচে 1 ইঞ্চি 1 ইঞ্চি ফাঁকা দেওয়া আছে। তো আমরা যদি এটাকে কমিয়ে দিতে চাই 0.5 ইঞ্চি দিতে, আমরা যখন 0.5 এ ক্লিক করে দিলাম তখন কিন্তু লেখাটা এখানে চলে আসলো, যে এখানে 1 ইঞ্চি ছিল, এখন কিন্তু 5 ইঞ্চি, 0.5 উপর দিকেও 0.5, নিচে ডানে বামে সব দিকে।
তো আমরা যদি এখান থেকে মার্জিনে চলে যাই, যাওয়ার পর এখান থেকে যদি এটাতে ক্লিক করে দেই মডারেট, এটা হচ্ছে টপ বটম লেফট রাইট। টপ হচ্ছে উপরে, উপরে কতটুকু ফাঁকা থাকবে, নিচে কতটুকু ফাঁকা থাকবে, ডানে কতটুকু, বামে কতটুকু, এটা হচ্ছে এরকম। তো আমরা যদি চাই যে না কাস্টম করব, এটাকে এইভাবে না করে আমার মতো করে আমি মাপ দেব, এই কাস্টম ক্লিক করার পর এরকম একটা বক্স আমাদের সামনে চলে আসবে এবং এখান থেকে টপ বটম লেফট রাইট কতটুকু রাখতে চাই, এটাকে যদি 0.5 ইঞ্চি দিতে চাই এটা থাকবে, যদি পরিবর্তন করতে চাই সেটা আমি এখান থেকে খুব সহজে পরিবর্তন করতে পারি। ঠিক আছে, ক্যান্সেল করে দিচ্ছি। এবং এটা হচ্ছে ওরিয়েন্টেশন, মানে এই লেখাটাকে আমি যদি লম্বালম্বি করতে চাই নাকি আড়াআড়ি করতে চাই। ঠিক আছে, এখান থেকে যদি আমরা ক্লিক করি, এই পোর্ট্রেট হচ্ছে লম্বালম্বি আর ল্যান্ডস্কেপ হচ্ছে আড়াআড়ি। আমি যদি এখানে ক্লিক করে দিই, পেজটা দেখেন এরকম ডান বামে বড় হয়ে গেল। আর যদি এখান থেকে আমি পোর্ট্রেট দিই তখন কিন্তু এটা উপরে নিচে বড় হয়ে গেল। তো আমরা এখন শিখবো সাইজ, আর এই সাইজ হচ্ছে পেপার সাইজ। আমরা যখন কোন একটা লেখালেখি করব, সেই লেখাটাকে যখন প্রিন্ট করব, সেটা কোন সাইজের পেপারের মধ্যে প্রিন্ট করব সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আগেই পেজ সেটআপের মধ্যে। এটা খুবই গুরুত্বপূর্ণ, আর সেটা আমরা খুব সহজে করব। সেটা হচ্ছে A4 সাইজ। আমরা নর্মালি দোকান থেকে যে সাইজে একটা ডকুমেন্ট প্রিন্ট করি সেটা হচ্ছে A4 সাইজ। তো আমি শুরুতে এখান থেকে A4 সাইজে ক্লিক করে দিলে আমার পেজটা কিন্তু A4 সাইজের মাপে হয়ে যাবে। আমি যখন প্রিন্ট করব তখন A4 সাইজের মাপে কিন্তু লেখাটা এইভাবে চলে আসবে। আর যদি এটাকে চেঞ্জ করতে চাই, একটু লম্বা টাইপের কাগজ দিতে চাই, তখন এটাকে লেটার যে সাইজ, এটা হচ্ছে 8.5 ইঞ্চি বা 11 ইঞ্চি, এটাতে যখন ক্লিক করব এটা লম্বা লম্বা আকার হয়ে যাবে। আপনার যদি বড় ধরনের পেজ দরকার হয় তখন এখানে ক্লিক করে আগে সেটআপ করে নেবেন, প্রিন্ট করলে কিন্তু বড় ধরনের এটা প্রিন্ট হবে। ঠিক আছে, তারপর হচ্ছে কলাম। আমি যদি চাই যে লেখার মধ্যে কয়টা কলাম দিতে চাই, এই যে দেখতে পাচ্ছেন এই লেখাটা কিন্তু পুরোটা একটা কলামে লেখা, আমি চাচ্ছি এই লেখাটাকে 2টা কলামে করতে। তো আমি এই লেখাটাকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এই যে কলামে চলে যাব, এখানে 2 কলাম দেওয়া আছে, 3 কলাম দেওয়া আছে। আপনি চাইলে যেভাবে ইচ্ছা সেটা সাজাতে পারেন। তো আমি 2 কলাম যদি করি, দেখেন 2টা কলাম কিন্তু হয়ে গেল, এটা একটা কলাম, এটা একটা কলাম। ঠিক আছে, চাইলে আমি এখানে লিখতে পারি, আবার চাইলে এখানেও লিখতে পারি। আমি 2 কলামে কিন্তু লেখাটা সাজাতে পারি। এটা অনেক সময় প্রশ্ন করার জন্য এই ধরনের কাজটা করা লাগে, সেটা হচ্ছে কলামের মাধ্যমে আমরা সেই কাজটা এখান থেকে খুব সহজে করতে পারি। তারপর আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে রিভিউ, কারণ এখানে রেফারেন্স এবং মিলিং এই কাজগুলো বেসিক ক্লাসের জন্য না, তাই আর এগুলো খুবই প্রয়োজনও না বেশি। যারা হয়তো হাই লেভেলের কাজ করে তাদের হয়তো প্রয়োজন হতে পারে, এবং মেলিং এটাও আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা রিভিউতে চলে যাব। রিভিউতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো রয়েছে, এর মধ্যে ওয়ার্ড কাউন্ট নামে একটা অপশন রয়েছে। এই যখন আমি ওয়ার্ড কাউন্টে ক্লিক করে দেওয়ার, বাকিগুলো আমাদের খুব প্রয়োজন নাই, এগুলো হচ্ছে যারা মাস্টার ক্লাস করে তাদের জন্য। তো আমি এখান থেকে ওয়ার্ড কাউন্টে ক্লিক করে দেওয়ার পর আমরা এতক্ষণ পর্যন্ত এই পেজের মধ্যে কতগুলো লাইন লিখেছি, কতগুলো ওয়ার্ড, কতগুলো প্যারাগ্রাফ, সবগুলো হিসাব এখানে চলে আসছে। চাইলে এখান থেকে এই হিসাবটাকে আপনি কপি করে রাখতে পারেন। ঠিক আছে, এই জন্যই শুধু এই রিভিউতে একটা বিষয় রয়েছে, এটা হচ্ছে ওয়ার্ড কাউন্ট। তারপর আমরা চলে যাব হচ্ছে ভিউর মধ্যে যাওয়ার পর এখানে দেখতে পাবো যে রুলার নামে একটা অপশন রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা রুলার দেওয়া আছে, এই পাশে একটা রুলার দেওয়া আছে। আমরা কতটুকু ডান বাম বা উপরে নিচে ফাঁকা থাকবে সেই রুলারটা দেখানোর জন্য, শো করার জন্য এখানে দেখাবে। এই যে টিক চিহ্নতে দেওয়া আছে, আমি যদি এটা উঠিয়ে দেই তখন দেখেন রুলার কিন্তু আর নাই। আমরা বুঝতে পারবো না কতটুকু উপরে কতটুকু নিচে আমরা লিখতে পারবো বা পারবো না। আমি যখন আবার এই রুলারে ক্লিক করে দেব তখন দেখতে পাচ্ছেন যে এতটুকু এই যে দাগ দেওয়া আছে, এর ভিতরে কিন্তু আমি লিখতে পারবো না, এবং এতটুকু এখানে, তো এর উপরে কিন্তু আমি লিখতে পারবো না, এখান থেকে লেখা শুরু হবে। আর এগুলো যদি আমি উঠিয়ে দিই তখন কিন্তু একদম এখান থেকে লেখা শুরু করতে পারবো। তো এখানের মধ্যে আরেকটা বিষয় রয়েছে জুম। আমরা এই লেখাটাকে যদি জুম করতে চাই, জুম আমরা দুইভাবে করতে পারি। এখানে জুমে ক্লিক করতে পারি, অথবা নিচে দেখতে পাচ্ছেন একদম নিচে এখানে একটা জুমের অপশন রয়েছে। এখন কিন্তু 150 জুম রয়েছে। এটাকে যদি আমি এইভাবে টান দিয়ে ছোট করে দিই তখন কিন্তু জুম ছোট হয়ে যাবে, আর এদিকে যদি নিয়ে যাই প্লাসের দিকে তখন জুম অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, এবং এখানে যে মাইনাস চিহ্ন আছে এখানে দিয়ে ছোট হবে, এখানে প্লাস চিহ্ন এটা দিলে কিন্তু এটা বড় হবে। আপনি কতটুকু করতে চান, যতটুকু জুম করলে আপনার চোখে দেখতে ভালো লাগবে ততটুকু করতে পারেন, যাতে আপনি বুঝতে পারেন। একদম ছোট করে দিলে তো আপনি বুঝতে পারবেন না। তো আমি নর্মালি 150 এই সাইজটা রেখে, এটা আমার কাছে ভালো লাগে। আমার মনিটর যেহেতু বড়, আপনার মনিটর যদি ছোট হয় তাহলে ছোট বড় করে আপনি আপনার মতো করে এই জুমটা করে নেবেন। তো এখান থেকে আমরা করতে পারি যে ভিউর মধ্যে জুম একটা অপশন রয়েছে। আমি যদি চাই যে এই লেখাগুলোকে জুম করতে 100%, আমি এখানে 100% ক্লিক করে ওকে দিয়ে দিলাম। দেখেন এটা কিন্তু 100% চলে গেছে। তো আমি যদি চাই যে এই জুমটাতে আবার ক্লিক করে 200% করে দিতে, আমি এখানে ক্লিক করে দিলাম। দেখেন লেখাটা কিন্তু এখন 2% 200% হয়ে গেল।
ঠিক আছে, এবং আরও ছোটো করতে পারি, আমি 100% করে দিচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে আমি আরেকটু বাড়িয়ে নিচ্ছি, আমি যেহেতু 150 রাখি সেটাই আমি এখান থেকে করে দিলাম। তো ভিউ থেকে জুম এবং এই যে রুলার, তারপর হচ্ছে এডিন, এটাও আমাদের কোনো প্রয়োজন নাই, হেল্প এটাও কোনো প্রয়োজন নাই, অ্যাক্রোবেট আপনি যদি চান এখান থেকে আপনার এই ফাইলটা পিডিএফ আকারে প্রিন্ট করতে সেটা এখান থেকে করতে পারবেন। সেটা করার জন্য ক্রিয়েট পিডিএফে ক্লিক করে দেব, দিয়ে ইয়েস দিয়ে দেব। দেওয়ার পর আমি কী নামে সেভ করতে চাই, যে এমএস ওয়ার্ড বাংলা টিউটোরিয়াল এই নামে সেভ করতে চাই, এবং ওয়ার্ড ডকুমেন্ট এটাকে যদি আমি পিডিএফে ক্লিক করে দিই, যে পিডিএফে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর আমি যদি এখানে সেভ করে দিই, দেখতে পাবেন যে আমার ফাইলটা কিন্তু পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। তো এরপরে আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে ফাইল। এই সবগুলো কাজ যখন আমার শেষ হয়ে যাবে, সর্বশেষ কাজ হচ্ছে এই ফাইল। এই ফাইলে যখন ক্লিক করবো এখানে অনেকগুলো অপশন চলে আসবে। সর্বপ্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে ইনফো, মানে ইনফরমেশন, আমি এই পেজের মধ্যে কি কি কাজ করেছি, কতগুলো লাইন, কতগুলো প্যারাগ্রাফ, ঠিক ওয়ার্ড কাউন্টের মধ্যে এখানে ইনফরমেশনটা দেওয়া আছে প্রত্যেকটা বিষয়। তারপর রয়েছে এখানে নিউ মানে হচ্ছে আমি একটা লেখার ফাঁকে আমি আরেকটা পেজ নিতে চাই নতুন করে। আমি যখন নিউতে ক্লিক করে দেব তখন দেখতে পাচ্ছি শুরুতে আমি যে নিউ দেখাচ্ছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে, এবং এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে দিলে আমি নতুন একটা পেজ নিতে পারবো। আর এটা হচ্ছে ওপেন মানে হচ্ছে আপনার আগে যদি কোনো একটা ফাইল সেভ করে থাকে সেটাকে যদি আপনি ওপেন করতে চান, আমি এখানে ক্লিক করে দিলাম, তারপরে এই যে আগের ফাইলগুলো আমার এখানে দেখাচ্ছে। আমি যে ফাইলটা ওপেন করতে চাই সেখানে ক্লিক করে দিলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, আমি এখানে আবার জায়গায় চলে গেল এবং এই ফাইলটাকে আমি সেভ করে দিই। তো এই লেখাটাকে আমি আগে সেভ করব। সেভ করার দুইটি অপশন রয়েছে, এক এই ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভে ক্লিক করব, অথবা কন্ট্রোল এস এ চাপ দেব। কন্ট্রোল এস এ চাপ দিলে অথবা আমি এখান থেকে এই যে ফাইলে যাব, যাওয়ার পর এই সেভ অপশানে ক্লিক করে দেব। দেওয়ার পর আমার সামনে এরকম একটা অপশন চলে আসবে, এখান থেকে আমি ব্রাউজার মানে আমি কোন জায়গায় সেভ করতে চাই আমি ব্রাউজারে ক্লিক করে দিলেই কিন্তু আমাকে দেখাবে আমি এটা কোন জায়গায় সেভ করতে চাই। তো আমি আমার নর্মাল যেখানে সবগুলো ফাইল সেভ হয় ডকুমেন্ট আমি এখানে সেভ করতে চাই, এই নামে সেভ করতে চাই এমএস ওয়ার্ড বাংলা টিউটোরিয়াল 2021। যদি না থাকে আপনি আপনার মতো একটা নাম দিয়ে দিবেন, দিয়ে এখানে সেভে ক্লিক করে দেবেন, তখন কিন্তু আমার এই লেখাটা সেভ হয়ে যাবে এবং এখানে নামটা দেখাবে যে এমএস ওয়ার্ড বাংলা টিউটোরিয়াল 2021। তো আমি এই ফাইলটাকে আমি সেভ এস করবো, মানে হচ্ছে আমার এই ফাইলটাতে একটা নামে সেভ আছে এমএস ওয়ার্ড বাংলা টিউটোরিয়াল 2021। আমি আরেকটা ফাইল করতে চাই, সেটা হচ্ছে সেভ এস। আমি এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পর ব্রাউজারে চলে যাব, যাওয়ার পর এই নামে কিন্তু ফাইলটা অবশ্যই আছে। আমি একটু ভিন্ন করে দিতে চাই, 2021-এর পরে 01 লাগিয়ে দিলাম, যে এটা আরেকটা, অথবা 02 দিয়ে দিচ্ছি, 02 দিয়ে আমি এখানে সেভ করে দিলাম। এখন কিন্তু আমার দুইটা ফাইল হয়ে গেল, একটা ফাইল এবং 02 দিয়ে আরেকটা ফাইল এখানে হয়ে গেল। ওকে, তারপর আবার ফাইলে চলে যাচ্ছি, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট, যত লেখালেখি করেছেন যত ডিজাইন করেছেন সব কিছু সর্বশেষ আপনার হাতে আসবে, সেটা হচ্ছে প্রিন্টের মাধ্যমে। আমি প্রিন্টে ক্লিক করে দেব, দেওয়ার পর এখানে কিছু সেটিংস রয়েছে, সেই সেটিংসগুলো অবশ্যই আপনাকে ঠিক করে দিতে হবে। তো শুরুতে এখানে এই যে প্রিন্ট নামে একটা অপশন রয়েছে, এর পাশেই দেখেন কপিস, মানে আমি যে প্রিন্টটা করব, যে পেজগুলো প্রিন্ট করব সেগুলো কতটা কপি চাই, মানে পুরা ধরেন 10 পৃষ্ঠা লিখেছি, 10 পৃষ্ঠা কি 1 কপি চাই নাকি 2 কপি। যদি 2 কপিতে ক্লিক করি তখন 10 পৃষ্ঠা আবার রিপিট প্রিন্ট হবে। এটা যদি 2 দেই 3 দেই সেটা বাড়তে থাকবে, তখন পুরো পেজটা 3টা কপিতে রূপান্তর হবে। এবং এখানে হচ্ছে আমি প্রিন্টার সিলেক্ট করে দেব। আপনার যখন আপনার পিসিতে প্রিন্টার কানেক্ট থাকবে তখন এখানে শো করবে কোন প্রিন্টারে আপনি প্রিন্ট করতে চান, সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। দেওয়ার পর আমি এখানে প্রিন্টে ক্লিক করে দেব। আমার পিসির সাথে যখন প্রিন্টটা লাগানো থাকবে তখন এটা অটোমেটিক প্রিন্ট হয়ে যাবে। তারপর আমরা শিখবো হচ্ছে ক্লোজ। এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লোজ, আমি যদি এখানে ক্লোজে ক্লিক করে দিই তাহলে আমার এতক্ষণ ধরে যে লেখালেখি করলাম সবগুলো কিন্তু এখান থেকে চলে যাবে এবং এখান থেকে নিউ পেজ নিয়ে আমি আবার শুরু করতে হবে। তো আশা করি আপনারা খুব সহজেই এমএস ওয়ার্ডের যে টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করলাম সেটা আপনাদের খুব ভালো লেগেছে, আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন, কারণ এটা হচ্ছে বেসিক ক্লাস। বেসিক ক্লাসে আসলে এত ডিটেলস প্রয়োজন নাই, লেখালেখি করতে আপনার যা প্রয়োজন হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং আপনারা যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন তখন আমার ভিডিওর নিচে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, সেখানে ফোন দিতে পারেন, অথবা আমার ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারেন আপনারা কি জানতে চান বা কী ধরনের প্রবলেম ফেস করছেন, সেটা আমার সাথে শেয়ার করতে পারেন। আমি চেষ্টা করবো সেটা সমাধান করার জন্য। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।